পিস্তল ফেলার নিয়ত থাকলে অনেক আগেই ফেলতাম। এখনো যেহেতু ফেলছি না, তার মানে ফেলবো না। অযথা ভ্যান ভ্যান করছেন কেন? ড্যাম ইট, মিস্টার সাদাব, আপনি নিয়ম জানেন। আর 1 মিনিটের মাথায় শ্যুট করা হবে আপনাকে। ধৈর্যহারা হয়ে চেঁচালো সিনিয়র অফিসারটা। সম্ভবত নিজের সহকর্মীর বুকে গুলি চালাতে বাচ্ছে তার। সিনিয়র অফিসারের কথায় কান দিল না মেজর সাদাত। সে সামনের গেটের দিকে তাকিয়ে আছে। তামান্নার এজেন্ট নিয়ন গেটের বাইরে পা দিয়ে ফেলেছে। তার মানে আর 1 সেকেন্ডের মাথায় মেজর সাদাতের কাজ শেষ। সিনিয়র অফিসার স্থির চোখে তাকালো, কঠোর কণ্ঠে বলল, ইউ লেট মি উইথ নো চয়েস। বাহাত শূন্যে তুলল সিনিয়র অফিসার। তর্জনী নাড়িয়ে শুট আউটের নির্দেশ দিল। ক্র্যাক শব্দে অনেকগুলো সেফটি ক্যাচ টানা শব্দ হতে ধাক্কা মেরে ডেলিভারি বয়কে মাটিতে ফেলে দিল মেজর সাদাত। তার পাগলামির দায়ে এই নির্দোষ বেচারাকে আহত করার কোনো মানে হয় না। ঠাস শব্দ করে ঝলকে উঠল কোনো এক সেনা অফিসারের রাইফেল। কাঁধের কাছে প্রচণ্ড ধাক্কায় দুপা পিছিয়ে গেল মেজর সাদাত। কাঁধ বরাবর গুলিটা লেগেছে তার। কাঁধের গুলির প্রচণ্ড ব্যথার সাথে যোগ দিল মাথা তীক্ষ্ণ ব্যথা। পেন কিলারগুলো বোধহয় আর ঠেকিয়ে রাখতে পারছে না অবশ্যম্ভাবী যন্ত্রণাকে। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল মেজর সাদাত। ফিনকি দিয়ে রক্ত ঝরল তার মুখ থেকে। সামনের দিকে তাকালো সে। তামান্নার এজেন্ট নিয়ন পার হয়ে গেছে লোহার গেটটা ডিঙিয়ে। সামনের খোলা রাস্তায় আপাত দৃষ্টিতে তাদের বাধা দেওয়ার কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলল মেজর সাদাত। এখন মরতেও বিশেষ আপত্তি নেই তার। আবার আগ্নেয়াস্ত্রগুলো তাক হলো মেজর সাদাতের দিকে। আর একটা মাত্র এই গুলিতেই সমাপ্তি হবে তার এই ক্লান্তিময় জীবনের। না, ক্লান্তিময় ভাবছে কেন মেজর সাদাত? তার নিজের একটা স্কোয়াড ছিল। কি চমৎকার ছিল সেই দিনগুলো। শান্তি মিশনে সারাদিন ডিউটি শেষে রাতগুলোতে মাঝে মধ্যে বাইরে ক্যাম্প ফেয়ার করে সবাই গোল হয়ে বসতো। কেউ গান গাইতো, কে মিমিক্রি করে দেখাতো, সাথে হাজার রকমের গল্প তো ছিলই। ক্যাপ্টেন ফারুক তার সিগারেট খাওয়া নিয়ে কি লেকচারই না দিত প্রতিদিন। তারপর তামান্নার বাচ্চাটা এলো তার জীবনে। আচমকায় একটা পুতুলের মতো সুন্দর বাচ্চার বাবা হয়ে গেল মেজর সাদাত। সাথে যোগ হলো তামান্নার গভীর মমতার এজেন্ট নিয়নের পাগলামি। কি অদ্ভুত রকমের সুন্দর একটা জীবন কাটিয়েছে মেজর সাদাত। ঠিক সেই মুহূর্তে দীর্ঘদিন পর রক্তমাখা বাচ্চা মেয়েটাকে দেখলো সে। কঙ্গো শান্তি মিশনের যে নিষ্পাপ বাচ্চা মেয়েটার মনে আশা জাগিয়েও বাঁচাতে পারেনি মেজর সাদাত। যে বাচ্চা মেয়েটা দিনের পর দিন তার চোখের সামনে হাজির হয়ে কেড়ে নিয়েছে তার শান্তির ঘুম। সেই বাচ্চাটা গুটি গুটি পায়ে মেজর সাদাতের দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে মেজর সাদাতের মুখোমুখি দাঁড়ালো সেই বাচ্চাটা। মেজর সাদাত ফিসফিস করে বলল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। এই প্রথম মেজর সাদাতের কল্পজগতে খিলখিল করে হাসলো বাচ্চাটা। কোমল স্বরে বলল, I forgive you. রিয়েলি? মেজর সাদাত আরেকবার রক্তকুলি করলো। মাথা ব্যথার সাথে পাল্লা দিয়ে বাড়ছে কাঁধের ব্যথাটা। হাসুচোখ ভঙ্গিতে মাথা নাড়ালো বাচ্চাটা। দুলে উঠলো তার বিনুনি করা চুলগুলো। হাসি ফুটলো মেজর সাদাতের মুখে। সে অস্ফুট গলায় বলল, থ্যাংক ইউ সো মাচ। বাচ্চাটা আবারও হাসলো। হাসতে হাসতে ঘুরে দাঁড়ালো। তারপর ছুটতে ছুটতে সামনে তীব্র আলোর দিকে এগিয়ে যেতে লাগলো বাচ্চাটা। সেদিকে তাকিয়ে হাসলো মেজর সাদাত। ধীরে ধীরে বাস্তবে ফিরল সে। আলো আধারের গ্যারেজে হাঁটু মুড়ে বসে আছে, মুখ রক্তে মাখামাখি। তবুও কি অপূর্ব লাগলো তার মুখের হাসিটা। আবারও ঝলকে উঠল AK-47 অ্যাসাল্ট রাইফেল। গুলি বের হওয়ার কান ফাটানো শব্দ বাড়িয়ে দিল আতঙ্কিত জনতার চিৎকার চেঁচামেচি। এজেন্ট নিয়ন আর তামান্না ততক্ষণে পাশের গলিতে ঢুকে পড়েছে। আচমকা আবারও গুলির শব্দে থমকে দাঁড়ালো তারা। তামান্নার ফ্যাকাশে মুখে এজেন্ট নিয়নের দিকে তাকালো। এজেন্ট নিয়ন ঠোঁট কামড়ে মাথা নিচু করে ফেললো। তামান্নার সে চোখের দৃষ্টির মুখোমুখি হওয়ার সাধ্য তার নেই। তামান্না তার কোলে এলিয়ে থাকা বাচ্চাটাকে আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মেজর সাদাতের করা নির্দেশ ছিল নিরাপদ অবস্থানে যাওয়ার আগে কোনোভাবে যেন নিজের আবেগকে জায়গা না দেয় তারা। এখন তো তারা অনেকখানি নিরাপদ। মেজর সাদাতকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে তারা। এখন নিশ্চয়ই তামান্নার কান্না করতে বাধা নেই। তামান্না তাই আকুল হয়ে কাঁদতে লাগলো। এজেন্ট নিয়ন বাধা দিল না তাকে। নিঃশব্দে তামান্নার কোল থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে নিল। তারপর আবারও ছুটতে শুরু করলো সে। বিপদ এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু বারে বারে চোখে উপচে পড়া পানিতে ঝাপসা হয়ে যাচ্ছে এজেন্ট নিয়নের মতো হৃদয়হীন খুনে এজেন্টের। নিজের ভাই হারালে যেমন কষ্ট হয় তেমন কষ্ট এই দুমড়ে মুচড়ে দিচ্ছে তাকে। তামান্নাও চোখের পানি মুছে এজেন্ট নিয়নের পিছু নিল। দুঃখ বিলাসের জন্য পরে অনেক সময় পাওয়া যাবে, কিন্তু এখন পিছু ফিরে তাকাবে না তামান্না। সমস্ত আবেগ অনুভূতিকে তালাবন্দি করে ছুঁড়ে ফেলেছে তার মনের এক কোণে। মাথায় এখন শুধু একটাই চিন্তা, তার এখান থেকে সরে যেতে হবে, বাচ্চাটাকে বাঁচাতে হবে। ঠিক সেই মুহূর্তে চিফ অফ আর্মি স্টাফের রুমে ঢুকলো মেজর জেনারেল শাহিন সাদাত। হাতের রিজাইন লেটারটা শব্দ করে রাখলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মহিউদ্দিন জাহাঙ্গীরের টেবিলে। সেনাবাহিনীর সর্বমেয় ক্ষমতার অধিকারীর সামনে এত বড় ধৃষ্টতার জন্য ক্ষেপে উঠতে পারতেন জেনারেল মহিউদ্দিন জাহাঙ্গীর, কিন্তু তিনি বিচলিত হলেন না। মেজর জেনারেল শাহিন সাদাতকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন। বিনা কারণে চৌকস অফিসার এরকম বেয়াদবি করবে না। শান্ত স্বরে বললেন জেনারেল মহিউদ্দিন জাহাঙ্গীর, এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই শাহিন, কি হয়েছে বলো।
মেজর, তোহা মার্ডার কেসে আমার ছেলের নামে ইমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, আর আমি ব্রিগেডিয়ার জেনারেল হয়ে সে তথ্য জানি না স্যার। এতটা ইউজলেস যদি আমাকে মনে হয় আপনার, তাহলে আগে আমাকে বরখাস্ত করলেই পারতেন। তপ্ত কণ্ঠে বললেন মেজর জেনারেল শাহিন সাদাত। অবাক হলেন জেনারেল মহিউদ্দিন জাহাঙ্গীর। একজন সেনা অফিসার হত্যা অভিযোগে আরেকজন সেনা অফিসারের নামে এমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার মতো মারাত্মক ঘটনা ঘটে গেছে, অথচ তাকে জানানো হয়নি। এবার শক্ত হলো জেনারেল মহিউদ্দিন জাহাঙ্গীরের চোয়াল। তিনি ঠান্ডা স্বরে মেজর জেনারেল শাহিন সাদাতকে বললেন, বসো শাহিন, আমি দেখছি ব্যাপারটা। কথাগুলো বলতে বলতে সামনের টেলিফোনটা টেনে নিয়ে টেলিফোনের মাউথপিসটা কানে লাগিয়ে ডায়াল টোনে বোতাম টিপতে লাগলেন সেনাপ্রধান মহিউদ্দিন জাহাঙ্গীর। তাই তার এই এক কলে নির্ধারিত হবে অনেকগুলো মানুষের ভাগ্য, পাল্টে যাবে ঘটনাস্রোত, বদলে যাবে কাহিনীর গতিরেখা। তামান্না থামুন। সেনাবাহিনীর ঘেরাও থেকে বেরিয়ে এসে প্রথম বাক্য উচ্চারণ করলো এজেন্ট নিয়ন। তামান্নার মুখ টকটকে লাল হয়েছে, একটানা ছোটাছুটি করে ঘামে গড়িয়ে পড়ছে তার মুখ থেকে। ফুসফুসে মনে হচ্ছে যেন আগুন ধরে গেছে, পা দুটো আর চলতে চাইছে না। আশ্চর্যের ব্যাপার হলো এর কোনোটাই তামান্নাকে কষ্ট দিতে পারছে না। মেজর সাদাতের কাঁধে গুলি লাগছে, তাজা রক্ত কুলি করে হাঁটু গেড়ে বসে পড়ছে ক্লান্ত মানুষটা। এই দৃশ্য দেখার পর তামান্নার বোধশক্তি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। সে বাচ্চাটাকে নিয়ে সরে পড়া ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। তামান্না থামুন। আবারও চড়া গড়ায় বলল এজেন্ট নিয়ন। হ্যাচকা টান মেরে থামিয়ে দিল তামান্নার এলোমেলো পায়ের গতি। তামান্না সেই ঘোরের মাঝে মাথা নাড়ালো। আমি ঠিক আছি এজেন্ট নিয়ন, আমাদের চলে যেতে হবে। তামান্না, তামান্নার কথা শেষ হওয়ার আগে চেঁচিয়ে উঠল এজেন্ট নিয়ন। আপনার পা থেকে রক্ত পড়ছে, বুঝতে পারছেন? তামান্না তার পায়ের দিকে তাকালো। এক পায়ের জুতো দৌড়াদৌড়ির সময় কোন ফাঁকে পড়ে গেছে কে জানে, সেই অবস্থাতেই ছুটতে থেকেছে সে। থামার কথা ভাবতে পারেনি তামান্না। মেজর সাদাত তাদের পালিয়ে যেতে দেওয়ার জন্য 10টা AK-47 সামনে দাঁড়িয়েছে, আর সে এইটুকু ব্যথা সহ্য করতে পারবে না? আমার কোনো সমস্যা হচ্ছে না এজেন্ট নিয়ন। ছোট্ট করে বলল তামান্না। এজেন্ট নিয়ন তামান্নার হাত ধরে আবারও হ্যাচকা টান দিল, কড়া গলায় বলল, তামান্না নিজের উপর এভাবে অত্যাচার করলে বিপদ বাড়বে বই কমবে না। থমকে দাঁড়ালো তামান্না। অন্য সময় হলে এজেন্ট নিয়নের কথার বিপরীতে কড়া জবাব দিয়ে দিত সে, কিন্তু আজ কিছু বলল না। বলার জন্য যেটুকু শক্তি লাগে তা নেই তামান্নার। এজেন্ট নিয়নের কোল থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে নিল তামান্না। এখনো জ্বরে পুড়ে যাচ্ছে বাচ্চাটার শরীর। তামান্নার কোলে গিয়ে একবার অস্ফুট স্বরে তামান্নাকে ডাকলো সে। Mana, তামান্না কান্নার দমক আটকে বলল, হ্যাঁ সোনা। you will not leave me, right? বাচ্চাটা জ্বরের ঘোরে বলছে। তামান্না বাচ্চাটার মাথায় হাত বুলালো। না সোনা। এজেন্ট নিয়ন আর তামান্না বাচ্চাটাকে নিয়ে সামনের গলি চায়ের দোকানের সামনের বেঞ্চিতে বসলো। চায়ের দোকান আপাতত বন্ধ। সম্ভবত সেনাবাহিনীর জিপ গাড়ি মহড়া দেখে আশেপাশে সব দোকানদার দোকানে তালা মেরে পালিয়েছে। ছোট ছোট চায়ের দোকানগুলোর দোকানদার তো আরও আগে ভেগেছে। এরা আবার গোপনে ইয়াবা গাজার পুড়িয়া বিক্রির জন্য বিখ্যাত। তেমন একটা বন্ধ দোকানের সামনের বেঞ্চে দম নিতে বসলো তারা দুজন। এজেন্ট নিয়ন আর তামান্না দীর্ঘ সময় চুপ রইল। তারপর তামান্না এসে নীরবতা ভাঙল, নিচু গলায় বলল, এজেন্ট নিয়ন, সাদাত স্যার কি বেঁচে আছে বলে আপনার মনে হয়? এজেন্ট নিয়ন আকাশের দিকে মুখ তুলে তাকালো, শান্ত কণ্ঠে বলল, লেফটেন্যান্ট কর্নেল ইকবালের স্কোয়াড এই ইমার্জেন্সি অ্যারেস্ট হ্যান্ডেল করছে। আপনার কি মনে হয় তামান্না, তারা মেজর সাদাতের মতো ঘাটতারা শত্রুকে সরানোর মতো এত বড় একটা সুযোগ ছাড়বে? না, মনে হয় না। তামান্নার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তামান্না বাচ্চাটাকে একটু শক্ত করে আঁকড়ে ধরলো, ক্লান্ত কণ্ঠে বলল, দ্বিতীয় গুলিটা কোথায় লেগেছে সাদাত স্যারের? বুকে? মাথায়? কোন জায়গায় গুলি লাগলে বেশি ব্যথা লাগে এজেন্ট নিয়ন? আপনি তো অনেক খুন খারাপি করেছেন, আপনি নিশ্চয়ই জানেন। এজেন্ট নিয়ন অন্যমনস্ক স্বরে বলল, মাথা বরাবর গুলি করলে সবচেয়ে দ্রুত মারা যায় মানুষ। এই জন্য মাথায় গুলি লেগে মৃত্যুকে সবচেয়ে যন্ত্রণাহীন মৃত্যু বলে। এজেন্ট নিয়নের কথা একটু হাসলো তামান্না। এগুলো সব ফাও কথা, সব মৃত্যুই কষ্টের। মেজর সাদাতেরও নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছিল। এজেন্ট নিয়ন তামান্নার কথাগুলো শুনে একটু অবাক হয়ে তাকালো। তামান্না অবিকল মেজর সাদাতের ভঙ্গিতে কথা বলছে। মেজর সাদাত যেভাবে ভয়ঙ্কর কথাগুলো পুরোপুরি আবেগহীন গলায় বলতো, ঠিক সেভাবেই এজেন্ট নিয়ন সারা জীবনে যা করেনি আজ তাই করলো। সে কোমল গলায় বলল, তামান্না সব ঠিক হয়ে যাবে। তার কথা শেষ করা মাত্র এজেন্ট নিয়নের ষষ্ঠ ইন্দ্রিয় আচমকা ঝঙ্কার দিয়ে উঠল। এজেন্ট নিয়নের দীর্ঘদিনের খুনে জীবনের ধারে শান দেওয়া এই ষষ্ঠ ইন্দ্রিয় সংকেত কখনোই ভুল হয় না, এবারও হলো না। আচমকা এই গলির অপর পাশ দিয়ে তীব্র গতিতে আবির্ভাব হলো একটা কালো গাড়ি। সরাসরি ছুটে এলো তামান্নার এজেন্ট নিয়ন যে বেঞ্চে বসে আছে সেই বেঞ্চ বরাবর। এজেন্ট নিয়ন ক্ষিপ্র গতিতে এক ধাক্কায় তামান্নাকে সরিয়ে দিল। অন্য পাশে বাচ্চাটাকে বুকে জড়িয়ে মাটিতে আছড়ে পড়ল তামান্না। তামান্নাকে সরানোর তাগিদে
নিজেকে বাঁচাতে পারল না এজেন্ট নিয়ন। তীব্র গতিতে ছুটে আসা গাড়িটা সোজা আঘাত করলো তাকে। প্রচণ্ড ধাক্কায় গলির দেয়ালে ছিটকে পড়ল এজেন্ট নিয়ন। মাথায় আহত জায়গাটা আবারও প্রচণ্ড জোরে বাড়ি খেলো সে। কলকল করে রক্ত পড়ছে সেখান থেকে। অন্যদিকে তামান্নার এভাবে মাটিতে আছড়ে পড়ার মাসুল দিতে হয়েছে বাচ্চাটাকে। এবড়ো থেবড়ো রাস্তায় জোরে মাথা ঠুকে গেছে বাচ্চাটার। জ্বরতপ্ত দুর্বল শরীর, সে ধাক্কা নিতে পারেনি। নিমিষে জ্ঞান হারিয়েছে বাচ্চাটা। তামান্না অচেতন বাচ্চাটাকে কোলে তুলে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে চাপা আর্তনাদ করে বসে পড়ল। গাড়ির ধাক্কা ছিন্ন বিচ্ছিন্ন হওয়া বেঞ্চের এক টুকরো কাঠ উড়ে গেঁথে গিয়েছে তার কোমর বরাবর। টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। এতক্ষণের উত্তেজনার চোটে টের পায়নি সে। এখন মারাত্মক ব্যথা অবশ করে দিচ্ছে তার শরীর। এত বড় কাণ্ড ঘটিয়ে অবশেষে থামলো অশুভ কালো গাড়িটা। আশেপাশে ধুলোঝড়, এখনো বাতাস ভারী করছে। তার মাঝে পেছনের দরজা খুলে নামলো একজন। পরনে মিলিটারি বুট, গায়ে মিলিটারি ইউনিফর্ম। এই মানুষটাকে দেখা মাত্রই জ্বলে উঠল তামান্নার চোখ। হিসিস করে বলল সে, লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে বিরক্ত গলায় বলল, তুমি মেজর সাদাত, এই নাম্বার 1 চামচা? এইখানে তো আলাবোলা ভাবছিলাম, এখন দেখছি বিরাট পেস তোমার পেটে। কথার এই পর্যায়ে ইকবাল সিদ্দিক পিচিক করে থুতু ফেললো নিচে। সহজ গলায় বলল, সে যাই হোক, তোমার গরু মেজর সাদাত তো টপকে গেছে, এখন আর পালিয়ে কি করবা? ভালোই ভালোই বাচ্চাটাকে দিয়ে বাড়িতে জীবিত ফিরিয়ে দাও। তামান্না যত্ন করে অচেতন বাচ্চাটাকে মাটিতে নামিয়ে রাখলো। নরম গলায় বলল বাচ্চাটাকে, অনি, মানা একটু কাজ সেরে আসছি, হ্যাঁ? তামান্না সোজা হয়ে উঠে দাঁড়ালো। কোমরের এক পাশে কাঠের টুকরো গেথে রক্তে ভিজে গেছে। সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মুখোমুখি দাঁড়ালো ক্যাপ্টেন তামান্না হাসিন খান। বাচ্চাটাকে আড়াল করে স্থির চোখে তাকালো সামনে দাঁড়ানো পরম প্রতাপশালী লেফটেন্যান্ট কর্নেলের দিকে। চাপা গলায় বলল, আমার জান থাকা পর্যন্ত আমার ছেলে কেউ স্পর্শ করতে পারবে না, বুঝেছেন? আধার ঘনিয়ে এলো লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মুখে। হিমশীতল স্বরে বলল সে, তোমার কপাল ভালো, পাশে সেনাবাহিনীর লোক আছে। ধুমধাম করে গুলি চালালে এদিকে নজর ঘুরতে পারে তাদের, না হলে এতক্ষণে এক গুলিতে কেল্লা জড়িয়ে দিতাম তোমার। তামান্না হিংস্র ভঙ্গিতে হাসলো। কিন্তু সেটা তো আর পারছেন না, তাই না? মানে কেটে পড়ুন কর্নেল সাহেব। মেজর সাদাতের স্কোয়াডের অফিসার কি পারে আপনি তা জানেন না। খিকখিক করে হাসলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। ঘাটটা পালোয়ানের ভঙ্গিতে আলতো করে মালিশ করে এগিয়ে আসলো। খসখসে গলায় বলল, 2 দিনের বৈরাগী বাতলে কয় অন্য। এজেন্ট নিয়ন ততক্ষণে সামলে নিয়েছে নিজেকে। মাথা চেপে উঠে দাঁড়িয়েছে সে। চোখের সামনে তামান্নাকে ইকবাল সিদ্দিকের মুখোমুখি হতে দেখলো সে। তামান্নাকে সাহায্য করার জন্য ছুটে যাবে এমন সময় তার সামনে এসে দাঁড়ালো ব্ল্যাক এজেন্সির দ্বিতীয় এজেন্ট নিয়ন, এজেন্ট মিহির। এজেন্ট নিয়নের মতোই হালকা পাতলা গরম এজেন্ট মিহিরের চেহারার একটা নির্লিপ্ত খুনে ভাব। এতক্ষণ মিহিরি কালো গাড়ি ড্রাইভিং সিটে ছিল। সেদিক দিক বিবেচনায় উন্মাদের মতো গাড়িটা চালিয়ে এজেন্ট নিয়ন আর তামান্নাকে প্রথম সুযোগে অনেকখানি অকেজো করে দেওয়ার প্রধান কৃতিত্বের দাবিদার তাকেই বলা যায়। সেই সেনাবাহিনীর ঘোরটোপ থেকে বের হওয়ার পর থেকে তামান্নার এজেন্ট নিয়নকে অনুসরণ করছিল শৈবাল সিদ্দিকের লোক। শৈবাল সিদ্দিক খুব ভালো করে জানতো মেজর সাদাত নিজে না বাঁচুক কোনো না কোনোভাবে তার বলদ চাচার স্কোয়াডকে ধোকা দিয়ে ঠিকই পার করে দেবে তামান্নার বাচ্চাটাকে। তাই আগেই আশেপাশে তার চেলা চামুন্ডা জাল বিছিয়ে রেখেছিল। তার সেই সব চেলাগুলোর দেওয়া তথ্যের সাথে তাল মিলিয়ে চলছিল এজেন্ট মিহির আর তার সাথে মানুষগুলো। স্বাভাবিক অবস্থায় হয়তো এজেন্ট নিয়ন শুরুতেই সব টের পেয়ে যেত, কিন্তু মেজর সাদাতের অবস্থার শোকে তারা দুজনে এতটাই বিপর্যস্ত ছিল যে পাশের মানুষটাকে ঘাড় ঘুরিয়ে দেখেনি এজেন্ট নিয়ন বা তামান্না। কালো গাড়ির যাত্রীরা যখন জেনে গেছে তামান্নার এজেন্ট নিয়ন গলিতে থেমেছে, তখনই নীল নকশাটায় শেষ দাগ পড়েছে। তারপর এজেন্ট মিহিরের হাতে চলা গাড়ির এক ধাক্কায় পুরোপুরি ঘুরে গেছে পাশার দান, একেবারে শৈবাল সিদ্দিকের অনুকূলে। এজেন্ট নিয়ন সাবধানে তার পকেটের ছোড়া বের করলো। যত দ্রুত সম্ভব এই যন্ত্রণা খসিয়ে তামান্নার কাছে যেতে হবে তার। ইকবাল সিদ্দিকের মতো হারামির সাথে সুস্থ মানুষই হিমশিম খেয়ে যায়, সেখানে তো তামান্না আহত, রক্তে ভিজে থাকা জামাটা তাই বলে আর কি। এজেন্ট মিহির এজেন্ট নিয়নের মন পড়তে পারলো কিনা কে জানে। সেও তার ছোড়া বের করে এজেন্ট নিয়নের দিকে তাক করলো। শান্ত কণ্ঠে বলল, আগে আপনার সাথে আমার লম্বা হিসেব মেটাতে হবে যে স্যার। এজেন্ট জয়ী, এজেন্ট এরিস, এজেন্ট নিকো, এজেন্ট নিশো, সবার হিসেব। এজেন্ট নিয়নের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো। সে বুঝতে পারছে প্রতিপক্ষের কেউ পিস্তল ব্যবহার করবে না। এটা তার জন্য অনেক বড় একটা সুযোগ। সামনের এই 2 দিনের ছোকরাকে আসল এজেন্ট নিয়নকে চিনিয়ে দেওয়ার বিশাল বড় সুযোগ। এজেন্ট নিয়নের দিকে এক ছুটে প্রথম ছুরির পোঁচটা বসাতে নিল এজেন্ট মিহির। সামান্য একটু সরে গিয়ে সে মাঠটা এড়ালো এজেন্ট নিয়ন। সাথে সাথে ঝটকা মেরে মাথা সরিয়ে ফেললো এজেন্ট মিহির। এজেন্ট নিয়ন ডান হাত দিকে
কাত হয়ে মিহিরের মাঠ থেকে নিজেকে বাঁচিয়েছে, অন্যদিকে তার বাঁ হাতের ছুরি একই সাথে মিহিরের মুখ বরাবর ঘা বসিয়েছে। এতটাই দ্রুত ঘটেছে এই দুটো জিনিস যে মাথা সরাতেও দেরি হয়ে গেল এজেন্ট মিহিরের। খ্যাচ করে কেটে গেল তার গাল। অপ্রত্যাশিত এই মারের ধাক্কায় 2 পা পিছিয়ে গেল এজেন্ট মিহির। এক হাতের গালের কাটা অংশ চেপে ধরে আছে। এজেন্ট নিয়ন শান্ত ভঙ্গিতে হাসলো, সহজ গলায় বলল, তুমি ব্ল্যাক এজেন্সির দ্বিতীয় নিয়ন, আর আমি ব্ল্যাক এজেন্সির এক ও অদ্বিতীয় এজেন্ট নিয়ন। পার্থক্যটা বুঝতে পারছো তো ছোকরা এজেন্ট? লেফটেন্যান্ট কর্নেল ইকবাল 1-to-1 ফাইটে অসম্ভব দক্ষ। এই তথ্য তামান্না জানতো, কিন্তু এতটা দক্ষ যে সেটা বুঝে উঠতে পারেনি সে। 45 বছরের এই বুড়ো ভালুক কি সাবলীল গতিতে না তার ঘুষিগুলো এড়িয়ে যাচ্ছে। তামান্নার প্রথম ঘুষিটা কায়দা করে ঘাড় বেঁকিয়ে এড়ালো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। ঠিক সাথে সাথেই মুগুরের মতো তামান্নার মুখ বরাবর তেড়ে আসলো তার শক্ত হাতের ঘুষি। একেবারে শেষ মুহূর্তে 2 হাতের মুষ্টিতে মুখ আড়াল করে কোনো মতে সেই মার এড়ালো তামান্না। তবে ঘুষির ধাক্কায় ঠিকই 2 পা পিছিয়ে গেল। চেপে ধরলো তার কোমর। ব্যথায় বাঁ পাশটা অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হা হা করে হাসলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। টেনে টেনে বলতে শুরু করলো, কি হইল মেজর সাদাতের স্কোয়াড অফিসার? দেখাও তুমি কি করো, কি পারো। তামান্না বুক ভরে শ্বাস নিল, তারপর আবারও ঘুষি বাগিয়ে এগিয়ে এলো। ইকবাল সিদ্দিক এবারও সাবলীলভাবেই তার ঘুষি এড়িয়ে গেল, কিন্তু তামান্না এই পর্যায়ে এসে ছোট্ট একটা ট্রিক করলো। ঘুষিটা মেরেই লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকের পিছনে চলে গেল। তারপর পা ঘুরিয়ে লাথি মারল ইকবাল সিদ্দিকের কোমর বরাবর। ইকবাল সিদ্দিক সামনের দিকে একটু ঝুঁকে গেল। তামান্না এটাকে সুযোগ হিসেবে ধরে নিয়ে একেবারে নাক বরাবর ঘুষিটা মারতে নিল। কারাতেতে এই ঘুষিকে বলে জো দান চকি। জায়গা মতো লাগলে মারাত্মক ব্যথা লাগে এই ঘুষিতে, এবং এই আন্দাজে ঘুষিটা ছুড়ল সে। আর এখানে বড় ভুলটা করলো তামান্না। সম্মুখ লড়াই ও শক্তিশালী প্রতিপক্ষ সোজা বরাবর কখনোই ঘুষি ছুটতে নেই, তাতে আঘাতটা বুমেরাং হয়ে ফেরত আসার সম্ভাবনা বেশি থাকে। তামান্নার বেলায়ও তাই হলো। মাঝপথে তার মুষ্টিবদ্ধ হাতটা ধরে ফেললো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। তারপর বৃষ্টির মতো একের পর এক ঘুষি পড়তে লাগলো তার মুখ বরাবর। তামান্নার এক হাত আটকা, অন্য হাত দিয়ে মারগুলো যতটা পারলো ঠেকালো। তবু মুখের অজস্র জায়গা ছিঁড়ে ফেটে একসার হয়ে গেল। বাঁ চোখটা চারিপাশে থেতলে বেগুনি হয়ে গেছে, ঠোঁট ফেটে পাখির মতো ফুলে উঠেছে। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকী অবশ্য থামলো না। অপ্রস্তুত তামান্না চুল টেনে ধরে হিঁচড়ে তার মাথা প্রচণ্ড জোরে গাড়ির বনেটের সাথে আছড়ে ফেললো। কপালার ঠোঁট ফেটে কলকল করে রক্ত গড়াতে লাগলো তামান্নার। 1 সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল আশেপাশের সবকিছু। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক ধাক্কা মেরে তাকে গাড়ি থেকে সরিয়ে দিল। তামান্না ততক্ষণে আঘাতে আঘাতে পুরোপুরিভাবে বিধ্বস্ত একজন মানুষ। এই সামান্য ধাক্কাতেই হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়লো। মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে, টপটপ করে রক্ত পড়ছে কপালের কাটা অংশ থেকে। গাড়ির ওপাশে এজেন্ট নিয়ন আর এজেন্ট মিহিরের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। তামান্নার এমন অবস্থাতেও বিন্দুমাত্র বিচলিত হলো না এজেন্ট নিয়ন। তার সমস্ত লক্ষ্য এখন এজেন্ট মিহিরের উপর স্থির। এজেন্ট মিহির একের পর এক ছুরি ঘা বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজেন্ট নিয়ন নির্বিবাদে তা ঠেকিয়ে যাচ্ছে, কখনো তার হাত দিয়ে, কখনো ছুরির ঝলকে। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক কপালের ঘাম মুছে তামান্নার সামনে হাঁটু গেড়ে বসলো। তামান্নার চিবুক ধরে মুখটা উপরে তুলে খসখসে গলায় বলল, কিরে বাহাদুর শেষ? ডাক্তারনি? তামান্নার বাঁ চোখটা তখন ফুলে অনেকখানি বন্ধ হয়ে গেছে। সে অন্য চোখটা মেলে তাকালো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকের দিকে। রক্তমাখা মুখে অদ্ভুত হাসি হাসলো ক্যাপ্টেন তামান্না হাসিন খান। চাপা গলায় বলল, ক্যাপ্টেন তামান্না হাসিন খান নামটা মনে রাখবেন, হারামির বাচ্চা। তামান্নার কথা শেষ হওয়ার আগে সে তার পকেটের বলপেন বের করে বিনা দ্বিধায় গেঁথে দিয়েছে লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকের ডান চোখ বরাবর। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক অবিশ্বাসের চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। ব্যথায় ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছে সে। তারপর 2 হাতে চোখ চেপে গরুর মতো চেঁচিয়ে উঠল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। একবার চেঁচিয়ে থামলো না, পাগলের মতো চেঁচাতেই লাগলো। তামান্না মাটিতে ভর দিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালো। পাশে ভাঙা বেঞ্চের একটা বড় টুকরো পড়েছিল, সেটা হাতে তুলে নিল সে। তারপর সে কাঠের তক্তা দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকের মুখ বরাবর। একবার মেরেই থামলো না তামান্না, পাগলের মতো মেরেই চললো। দেখে মনে হচ্ছে আঘাতে আঘাতে যতক্ষণ না পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ে পরম প্রতাপশালী কর্নেল সাহেব, ততক্ষণ পর্যন্ত থামবে নাই মেয়ে। ওপাশে এজেন্ট মিহিরে তার ছুরিটা এজেন্ট নিয়নের ঠিক বুক বরাবর বসিয়ে এনেছিল প্রায়। এজেন্ট নিয়ন তার বা হাত দিয়ে মিহিরের ছোড়া ধরা হাতের নিচে আড়াআড়ি রেখে অনেক কষ্টে ঠেকিয়ে রেখেছে ছোড়াটা। তার বুকে গেঁথে বসার থেকে যে ছোড়াটা আর 1-2 ইঞ্চি দূরে। মারামারির এই পর্যায়ে এসে লেফটেন্যান্ট কর্নেল ইকবালের চিৎকার আর তামান্না তাকে এইভাবে তক্তা পিটুনি দেওয়ার শব্দে এজেন্ট মিহিরের মনোযোগ 1 সেকেন্ডের জন্য সেদিকে সরে গেল। সেইটুকু সময় যথেষ্ট ছিল এজেন্ট নিয়নের ক্ষেত্রে। এক ধাক্কায় এজেন্ট মিহিরের হাতের ছুরি নিচে ফেলে দিল সে। তারপর নিজের হাতের ছুরিটা বাগিয়ে এগিয়ে গেল এজেন্ট মিহিরের দিকে।
এই 1 সেকেন্ডের মনোযোগ বিচ্যুতির বড় মাসুল দিতে হলো এজেন্ট মিহিরকে। আপাতত সে কেবল বাতাসে পাশ কেটে কেটে নিজেকে এই অসম্ভব দক্ষ ছুরির নিশানা থেকে বাঁচিয়ে চলছে। কাউন্টার অ্যাটাকের প্রশ্নই আসে না। এজেন্ট নিয়নের ছুরির সামনে 1 মিনিটও টিকবে না সে। তাকে কেটে কিমা করে ফেলবে ব্ল্যাক এজেন্সির তুরুপের তাস। এজেন্ট নিয়ন থামছে না, বুনো হয়ে উঠছে তার চোখের দৃষ্টি। এজেন্ট মিহির যে বেশিক্ষণ টিকতে পারবে না সেটা বুঝতে পারছে সে, তবুও শেষ চেষ্টাটা করতে ছাড়লো না মিহির। বা পাশে ঝুঁকে এজেন্ট নিয়নের ছুরির নিশানা এড়িয়ে অন্য হাতে চেপে ধরলো এজেন্ট নিয়নের ছুরি ধরা হাত। এজেন্ট নিয়নের ছুরি ধরা হাতটা মিহির তার হাঁটু তুলে বাড়ি দিয়ে ছুরিটাকে নিয়নের হাত থেকে খসিয়ে দেবে এমন মতলব ছিল তার। কিন্তু তার আগে এজেন্ট নিয়ন ঘুরে দাঁড়িয়ে এজেন্ট মিহিরের পেছনে চলে গেল। তার গলা পাকড়ে ধরলো এজেন্ট নিয়নের মুক্ত হাতটা। এজেন্ট নিয়নের কোনই ফাঁকে আটকে পড়লো, হাঁসফাঁস করতে লাগলো এজেন্ট মিহির। ধীরে ধীরে মিহিরের গলার উপরে চাপ বাড়তে লাগলো এজেন্ট নিয়ন। মিনিট দুয়েকের মাথাতে অজ্ঞান হয়ে গেল ব্ল্যাক এজেন্সির দ্বিতীয় এজেন্ট নিয়ন। তার অচেতন শরীর এলিয়ে পড়লো এজেন্ট নিয়নের উপর। এজেন্ট নিয়ন যখন এজেন্ট মিহিরকে সামলাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ধ্যাত শব্দে ধারালো ছুরি ঢুকে গেল তামান্নার কাঁধ বরাবর। ঢোক গিলল তামান্না। কাঁধটা চেপে পিছনে ঘুরতেই দেখলো তার পুরনো শত্রুকে এজেন্ট মেডুসা। এজেন্ট মেডুসা এতক্ষণ কালো গাড়ির ভেতরে চুপচাপ বসেছিল, কাহিনী একেবারে চরম অবস্থার ব্যাকআপ হিসেবে। তামান্নার চমকের ঘোর কাটার আগে এজেন্ট মেডুসা টেনে ছোড়াটা তামান্নার কাঁধ থেকে বের করে আনলো। পরের ছুরির ঘাটা 2 হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করতে লাগলো তামান্না। মারের ধাক্কা সামলে উঠে দাঁড়াবে, ঠিক সেই সময় এজেন্ট মেডুসা তার কোমরের পুরনো ক্ষতে ছুরিটা চালিয়ে দিল। প্রচণ্ড ব্যথায় ঝাড়া দিয়ে উঠল তার শরীর, অবশ হয়ে গেল তার ইন্দ্রিয়গুলো। এজেন্ট নিয়ন ততক্ষণে এজেন্ট মিহিরের কোমরের হোলস্টার থেকে পিস্তল তুলে নিয়েছে, ধাক্কা মেরে নিচে ফেলেছে এজেন্ট মিহিরের অচেতন শরীর। তারপর সে পিস্তলটা টাক করেছে এজেন্ট মেডুসার দিকে। এজেন্ট মিহিরের গলা পেঁচিয়ে ধরে অন্য পাশে মিনিট দুয়েকের জন্য মুখ ঘুরিয়েছিল নিয়ন। এরই মধ্যে এত কিছু ঘটে গেছে। এজেন্ট মেডুসাও এজেন্ট নিয়নকে পিস্তল তাক করতে দেখে এক ঝটকায় অর্ধচেতন তামান্নার আড়ালে চলে গেল। তামান্নার গলা বরাবর তাক করলো তার ট্যান্টো ছুরি। এজেন্ট নিয়ন হিংস্র স্বরে বলল, তামান্নাকে ছাড়েন মেদুসা, নইলে সোজা গুলি চালাবো আমি। সেনাবাহিনীর লোক এখনও তাদের রেড ক্লিয়ার করেনি নিয়ন। আর ইউ শিওর? গুলি চালালেই সেনাবাহিনী এদিকে ছুটে আসবে। এজেন্ট মেডুসা তামান্নার আড়ালে থেকেই হাসলো। তামান্না ততক্ষণে অজস্র আঘাতে চেতন অচেতনের মাঝামাঝি জগতে আছে। তার চোখের দৃষ্টি পুরোপুরি ঝাপসা, দেখেও যেন কিছু দেখছে না সে। এজেন্ট নিয়ন পিস্তলের নিশানা ঠিক করলো, কঠোর কণ্ঠে বলল, আই ডোন্ট কেয়ার, আপনি ছুরি ফেলেন, নইলে সোজা গুলি করব। এজেন্ট মেডুসা আবারও হাসলো। আমাকে গুলি করলে তোমার তামান্নার কি হবে নিয়ন? সেও তো মরবেই। স্তব্ধ হয়ে গেল এজেন্ট নিয়ন। এজেন্ট মেডুসার একটা বাক্য যে ফাঁকা বলি না তা সে খুব ভালো করে জানে। এজেন্ট মেডুসা তার ট্যান্টো নাইফটা ধীরে ধীরে তামান্না মুখ বরাবর তুলল, শান্ত কণ্ঠে বলল, এবার আমি তোমার বলা কথাগুলোই বলি নিয়ন, পিস্তল ফেলে দাও, নইলে। আচমকা খ্যাচ করে নাইফটা তামান্নার ডান গালে গেথে করা টান দিল এজেন্ট মেডুসা। ডান গালটার অনেকখানি অংশ কেটে গলগল করে রক্ত পড়তে লাগলো তামান্নার মুখ থেকে। চাপা আর্তনাদ করে উঠল তামান্না। তীব্র ব্যথাটা হ্যাচকা টানে যেন বাস্তবে ফিরিয়েছে তাকে। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল এজেন্ট নিয়ন, মেডুসা ইউ ব্লাডি মনস্টার। এজেন্ট মেডুসা ট্যান্টো নাইফটা আবারও তামান্নার গলা বরাবর নামিয়ে আনলো, হাসি হাসি মুখে বলল, পিস্তল ফেলো, নইলে পরের বার তামান্নার গলা কাটবো আমি। দীর্ঘদিন পরে আবারও থরথর করে কাঁপছে এজেন্ট নিয়নের হাত। তামান্নার রক্তমাখা মুখের দিকে তাকাতে পারছে না সে। তামান্না কিন্তু আশ্চর্য শান্ত রইল। এজেন্ট নিয়নের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, নিয়ন বোকামি করবেন না, আপনি ধরা পড়লে আমাদের সব শেষ। কিন্তু এজেন্ট নিয়ন ঢোক গিল। তার মনে হচ্ছে এজেন্ট দীপ্তিকে মারার সময় চলে গেছে সে। তার সামনে রক্তাক্ত এই মেয়েটা তামান্না না, এজেন্ট দীপ্তি। পিস্তল না ফেললে আমি সত্যি ছুরি চালাবো নিয়ন, আর এটা যে ভুয়া হুমকি না তা তুমি জানো। মেডুসা কঠোর কণ্ঠে বাতাস চিরে এজেন্ট নিয়নের কানে আঘাত করলো। এজেন্ট নিয়ন তার পিস্তল ধরা হাতের মুষ্টি আগলা করে দিল। দুর্বল হাতের বাকুনি থেকে খসে পড়ল পিস্তলটা। এজেন্ট নিয়ন ফিসফিস করলো, আই এম সরি তামান্না, আমি পারলাম না। এজেন্ট নিয়ন তামান্নার দিকে তাকালো। মেয়েটা তার দিকে তাকিয়ে আছে, চোখ থেকে পানি গড়াচ্ছে তামান্নার। হেরে গেছে তারা, বৃথা গেছে এত আত্মত্যাগ আর লড়াই। একটু আগে এজেন্ট মিহিরের জ্ঞান ফিরেছে, কিন্তু এজেন্ট মেডুসার কার্যপন্থায় বাধা দেয়নি সে। এজেন্ট নিয়ন তার পিস্তল নামিয়ে রাখতে সে উঠে দাঁড়ালো। তারপর এজেন্ট নিয়নের হাত পেছন দিকে টেনে এনে তাকে বনেটে ঠেসে ধরলো। এখানে আসার আগে এজেন্ট মেডুসা মিহিরকে কোত্থেকে যেন একটা হাত করা জোগাড় করে দিয়েছিল, সেটা বের করে এনে পিছমোড়া করে আটকে ফেললো এজেন্ট নিয়নকে। এদিকে এজেন্ট মেডুসাও তামান্নাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। হুমড়ি খেয়ে মাটিতে আছড়ে পড়লো তামান্নার অর্ধচেতন শরীর। ঠিক সেই মুহূর্তে খুলে গেল গাড়ির পিছনের দরজা। গাড়ি থেকে আরেকজন নামতে দেখলো তামান্না।
এই মানুষটাকে সে টিভিতে অসংখ্যবার দেখেছে। শৈবাল সিদ্দিক তার নাম। ভয়ঙ্কর এই খেলায় যোগ দেওয়ার লোভ সম্ভবত শৈবাল সিদ্দিকও সামলাতে পারেনি। এজেন্ট মেডুসার সাথে শৈবাল সিদ্দিকও ছিল গাড়িতে। কথা ছিল দরকার না হলে তাদের দুজনের কাউকে বের হতে হবে না। গাড়ির কালো কাচের জন্য বাইরে তামান্না বা এজেন্ট নিয়নের কেউই খুনাক্ষরেও সন্দেহ করেনি আরও দুটো শয়তান গাড়ির ভেতরে ঘাপটি মেরে বসে আছে। অথচ এই দুই শয়তানের একটা শয়তান এজেন্ট মেডুসার আবির্ভাব সমস্ত কিছুই বদলে দিল। শৈবাল সিদ্দিক নেমে গাড়িতে হেলান দিয়ে আশেপাশে তাকালো। একপাশে অচেতন হয়ে পড়ে আছে বাচ্চাটা, অন্য পাশে চোখের 12টা বাজিয়ে মুখ হা করে অজ্ঞান হয়ে আছে তার ছোট চাচা ইকবাল সিদ্দিক। এজেন্ট মেডুসার পায়ের কাছে তামান্না পড়ে আছে, এখন উঠে বসার ব্যর্থ চেষ্টা করছে এই বোকা মেয়ে। শৈবাল সিদ্দিক এজেন্ট মেডুসার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। খেল খতম, রাইট? মেদুসা, আমি তো আপনার কথা মেনে নিয়েছি। এখন প্লিজ আপনি তামান্নাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এজেন্ট নিয়ন দ্রুত কণ্ঠে বলল। আমি আপনার কাছে হাত জোর করছি, এইভাবে পড়ে থাকলে মারা যাবে মেয়েটা। মেডুসা কিছু বলল না, কেবল তামান্নার মাটিতে পড়ে থাকা শরীরটার পাশ থেকে সরে দাঁড়ালো। আগেই ব্ল্যাক এজেন্সিতে ফোন করা হয়েছে, খুব দ্রুত তারা গাড়ি আর সিকিউরিটি দুটোই পাঠিয়ে দেবে। আর মিনিট 5 পরেই মেডুসার মাথায় চেপে বসা এই যন্ত্রণার অবসান ঘটছে, অথচ তার ভালো মন্দ কিছুই লাগছে না, কেমন যেন অনুভূতিহীন লাগছে সবকিছু। চমৎকার চমৎকার। হাসি হাসি কণ্ঠটা সবার মনোযোগ সামনে ঘুরিয়ে দিল। শৈবাল সিদ্দিক ধাম করে তার গাড়ির দরজা লাগালো। হেঁটে হেঁটে এগিয়ে এলো এজেন্ট নিয়নের দিকে। শৈবাল সিদ্দিকের চোখে চোখ রাখতেই জ্বলে উঠল এজেন্ট নিয়নের চোখ, কিন্তু হাত দুটো পিছমোড়া করে বাঁধা, তার উপর পাহারায় আছে এজেন্ট মিহির, তাই কিছুই করতে পারল না সে। শৈবাল সিদ্দিক এজেন্ট নিয়নের মুখোমুখি হলো, চিবিয়ে চিবিয়ে বলল। গার্লফ্রেন্ড মরলো আমার চাচা আদমরা পড়ে আছে, আমার অতি প্রিয় বারটাকেও লঙ্কাকাণ্ড বাঁধিয়ে এসেছো তুমি, সব লস হলো আমার। আর তুমি কেন লাইমলাইট নিয়ে যাচ্ছ হে ছোকরা? এজেন্ট নিয়ন ঝটকা দিয়ে নিজেকে ছাড়াতে নিল, কিন্তু পারল না। এজেন্ট মিহির শক্ত করে ধরে রেখেছে তাকে, তবুও হাত দুটোকে পাগলের মতো মুচড়ে লোহার শিকল থেকে মুক্ত করতে চাইল সে। হ্যান্ডকাপ কেটে বসেছে তার হাতে, সরু রক্তের ধারা গড়াচ্ছে সেখান থেকে, তবুও থামছে না এজেন্ট নিয়ন। তার এত কাছে দাঁড়িয়ে আছে শৈবাল সিদ্দিকের নামের এই হারামির বাচ্চা, অথচ সে কিছুই করবে না। শৈবাল সিদ্দিক ঠান্ডা কণ্ঠে বলল। কেউ হাসপাতালে যাবে না এজেন্ট সাহেব, আমার এমিলিয়াকে মারার সময় এই দিনটার কথা মাথায় রাখা উচিত ছিল তোমার। এবারও কিছু বলল না এজেন্ট নিয়ন, শুধু লোহার হাত করার সাথে তার লড়াই আরো বেড়ে যাচ্ছে। পাগলের মতো ধাক্কা মেরে সরাতে চাইছে এজেন্ট মিহিরের বজ্রমুষ্টি। কিছুক্ষণ পর এজেন্ট নিয়ন চোখ তুলে তাকালো শৈবাল সিদ্দিকের দিকে, হিস হিস করে বলল। আমার চেহারাটা খুব ভালো করে মনে রাখিস কুত্তা বাচ্চা, এই চেহারাটাই তুই তোর মরণের আগে দেখবি, খোদার কসম। এজেন্ট মেডুসা শঙ্কিত চোখে তাকালো এজেন্ট নিয়নের দিকে। আঠালো রক্তে মাখামাখি হয়ে গেছে নিয়নের হাত, সরু রক্তের ধারা রক্তস্রোতের রূপ নিতে খুব বেশি বাকি নেই। এভাবে জোরাজোরি করে শেষে না হাতের 12টা বাজিয়ে ফেলে এই নাছোড়বান্দা ছেলে। মেডুসা তার ছাত্রকে চেনে, ভয়ঙ্করভাবে খেপে যাওয়া মুহূর্তে সে পুরোপুরিভাবে অনুভূতিহীন বুনো জানোয়ার হয়ে যায়। তাতে নিজের লাভ তো দূরের কথা, মারাত্মক ক্ষতি হয়ে যায় মাঝে মাঝে। শৈবাল সিদ্দিক কিছু বলার জন্য মুখ খা করলো, তার আগে মেডুসা তার হাতের তালুকে আড়াআড়ি করে প্রচণ্ড জোরে মেরে বসলো এজেন্ট নিয়নের ঘাড়ের ডান দিকে। মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশে এতটা জোরে আঘাত নিতে পারল না এজেন্ট নিয়নের। আঘাতে আঘাতে জর্জরিত শরীর অচেতন হয়ে আছড়ে পড়তে নিল মাটিতে। তার আগেই এজেন্ট মিহির ধরে ফেললো। শৈবাল সিদ্দিক বিরক্ত কণ্ঠে বলল। কথাটা বলার আগেই মুখ বন্ধ করে দিলেন কেন বলেন তো? এজেন্ট মেডুসা দুপা এগিয়ে শৈবাল সিদ্দিকের মুখোমুখি হলো, শান্ত গলায় বলল। শৈবাল সাহেব, আপনি বাচ্চাটা পেয়েছেন, আমি নিয়নকে। এর মানে আমাদের পার্টনার ইন ক্রাইম রিলেশনশিপও শেষ। কাজে কথাবার্তা হিসেব করে বলবেন, নইলে কথা শেষ হওয়ার আগে মুখ বন্ধ তো বটেই, খুলিটা পর্যন্ত উড়ে যেতে পারে। ড্যাম মেডুসা, ইউ কুড স্টিল বি ফ্রেন্ডস। এই সামনে মাঝে মাঝে দেখা করা, কথা বলা, এই আর কি। শৈবাল সিদ্দিক হাসি হাসি স্বরে বলল। মেডুসার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই বড়লোকের পোলা এখন তাদের ব্ল্যাক এজেন্টদের জীবন সম্পর্কে কিছু জানে না দেখে এইভাবে কথা বলতে পারছে। মেডুসা এগিয়ে এলো, শৈবাল সিদ্দিকের কাঁধে তার ছেলের ভঙ্গিতে ধাক্কা দিয়ে বলল। দোয়া করেন যাতে সামনে দেখা না হয়, আপনার নিজের ভালোর জন্য বলছি। শৈবাল সিদ্দিক তার কথা শেষ করার আগেই একটা টকটকে লাল গাড়ি এসে হুশ করে থামলো। গাড়ির দরজা খুলে বের হয়ে এলো এজেন্ট অ্যারিস। কদিন আগে এজেন্ট নিয়নের মারের প্রভাবে মাথায় এখনো ব্যান্ডেজ, তবে সেরে উঠেছে অনেকটাই। এজেন্ট অ্যারিস সামনে দাঁড়ানো শৈবাল সিদ্দিককে যেন গ্রাহ্যই করলো না। সে হেঁটে হেঁটে মেডুসার সামনে গেল, শান্ত কণ্ঠে বলল। ম্যাম, আমাকে ব্ল্যাক এজেন্সি থেকে পাঠানো হয়েছে এজেন্ট নিয়নের অ্যারেস্ট কেসে অ্যাসিস্ট করার জন্য।
এজেন্ট মেডুসা এজেন্ট মিহিরের দিকে ফিরে ইশারা করলো। এজেন্ট মিহির ইশারা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। তারপর সে আর এজেন্ট অ্যারিস মিলে টেনে হিঁচড়ে এজেন্ট নিয়নের অচেতন দেহটাকে গাড়ির ব্যাক সিটে উঠালো। এজেন্ট মেডুসা একটু দূরে পড়ে থাকা তামান্নার দিকে তাকালো। একটু পরপরই রক্তকুলি করছে, যা একেবারে ভালো লক্ষণ না। কিছুক্ষণ পরই শকে চলে যাবে মেয়েটা। এজেন্ট মেডুসা চোখ সরিয়ে নিল। এদের জন্য মায়া দেখানোর মতো দুর্বল এজেন্ট সে না। এজেন্ট মেডুসা শৈবাল সিদ্দিকের দিকে ফিরে বলল। গুড বাই সিদ্দিক সাহেব। শৈবাল সিদ্দিক আশ্চর্য কণ্ঠে বলল, মেডুসা, আপনার মতো করে আর কোনো মেয়ে আমাকে এত আশ্চর্য করতে পারেনি। এই তথ্য কি আপনি জানেন? মেডুসা ফিক করে হেসে ফেললো। সামনে হাঁটতে হাঁটতে বলল, আমাকে দেখে বোঝা না গেলেও আমার বয়স কিন্তু 37। পুচকে সিদ্দিক, তোমার মতো অনেক বড়লোক বখা ছেলের সাথে ডিল করেছি আমি। শৈবাল সিদ্দিক আচমকা ঘুরে দাঁড়িয়ে মেডুসার হাত টেনে ধরলো। শান্ত কণ্ঠে বলল, এজেন্ট নিয়ন আমার এমিলিয়াকে খুন করেছে। আমি ওকে জাহান্নাম দেখানোর লোভটা অনেক কষ্টে দমিয়ে রাখছি, শুধু আপনার জন্য। সাধারণ কোনো বড়লোকের বখা ছেলে আপনার জন্য এই কাজ করবে না। শৈবাল সিদ্দিক মেডুসার হাত ধরা মাত্রই গাড়ির সামনে দাঁড়ানো এজেন্ট মিহির আর অ্যারিস ঝটকা মেরে পিস্তল তাক করলো শৈবাল সিদ্দিকের দিকে। হাত উপরে তুলে না সূচক ভঙ্গিতে ইশারা করলো মেডুসা। তারপর শৈবাল সিদ্দিকের মুখোমুখি হয়ে নরম গলায় বলল, ইউ ডোন্ট ওয়ারি লিটল প্রিন্স। এজেন্ট নিয়ন তোমার হাতে না থেকে ব্ল্যাক এজেন্সিতে ফিরেছে বটে, কিন্তু সেখানেও ওকে জাহান্নামই দেখানো হবে। হি ইজ আ রেড লিস্টেড এজেন্ট, রিমেম্বার। শৈবাল সিদ্দিক চমকে উঠল। এই মহিলা অবিকল অ্যামিলিয়ার মতো করে কথা বলছে। অনেকদিন পর অ্যামিলিয়ার সেই ধারালো উপস্থিতি যেন আগুনের মতো পুড়িয়ে দিচ্ছে শৈবালকে। এজেন্ট মেডুসা অবশ্য বুঝলো না। সে হেঁটে হেঁটে গাড়িতে উঠলো। হুশ শব্দে ধুলো উড়িয়ে গলি ছাড়লো লালকারি। শৈবাল সিদ্দিক কাজ ঝাঁকিয়ে তার মাথা থেকে মেডুসার চিন্তা বের করে দিল। হেঁটে হেঁটে তার অচেতন ছোট চাচার সামনে দাঁড়ালো। পা দিয়ে ধাক্কা দিল তার চাচাকে। বিরক্ত কণ্ঠে বলল, এক মেয়ের মার খেয়েই এই দশা তোমার চাচা? এরপরেও উঠছে না দেখে হাঁটু মুড়ে চাচার পাশে বসলো শৈবাল সিদ্দিক। নির্বিবাদে ঠাস ঠাস করে চর বসাতে লাগলো লেফটেন্যান্ট কর্নেল ইকবালের গালে। কুকিয়ে উঠল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। তামান্না তার যে চোখে কলম বিধিয়ে দিয়েছিল সেই চোখটা টকটকে লাল রক্ত জমাট বেঁধে আছে। এখনো চুইয়ে পড়ছে রক্ত সেখান থেকে। জ্ঞান ফিরে উঠে বসলো ইকবাল সিদ্দিক। ভালো চোখটা দিয়ে দূরে পড়ে থাকা তামান্নাকে দেখতে পেল সে। রাগে চিরবির করে জ্বলে উঠল। এত কিছুর পরেও ছুটে তামান্নার ভাবলীলা সাঙ্গ করে দিবে এমন অবস্থা অনেকটা। তার আগে শৈবাল সিদ্দিক তাকে থামালো। নরম গলায় বলল, ছোট চাচা, মেয়েটা সেনাবাহিনীর একটা অফিসার। তাকে নিজ হাতে মারলে বুঝতে পারছো? তোমার কর্নেলগিরি খতম। এমনিতেও তো মরবেই, শুধু শুধু কেন ঝামেলা বাড়াবে? শৈবাল সিদ্দিকের কথায় যুক্তি আছে, সেজন্য অনেক কষ্টে রাগটা আপাতত দমিয়ে রাখলো ইকবাল সিদ্দিক। শৈবাল সিদ্দিক তার পকেটে থাকা একটা সিরিঞ্জ বের করলো, ইকবাল সিদ্দিকের হাতে দিয়ে বলল, চাচা, বাচ্চাটার গলায় পুশ করে তাকে গাড়িতে ঢোকাবে প্লিজ। ইকবাল সিদ্দিক থু করে মাটিতে রক্ত মাখা থুতু ফেললো। রাগী গলায় বলল, আমি এক চোখ ভালো মতো দেখতে পাচ্ছি না। আর তুমি? ওকে মাই সুইট চাচা, তাহলে গাড়িতে বসো গিয়ে। আমি বাচ্চাটাকে নিয়ে আসছি। নাকি সেটাও পারবে না? কোলে করে তুলে গাড়িতে উঠতে হবে? শৈবাল সিদ্দিক হাসি হাসি স্বরে বলল। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল কোকাতে কোকাতে উঠে দাঁড়ালো। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ির পথে হাঁটতে লাগলো। শৈবাল সিদ্দিক তার হাতের ইঞ্জেকশন বাচ্চাটার গলায় পুশ করলো। কড়া চেতনানাশক এটা। এক ডোজে 24 ঘন্টা ঘুম নিশ্চিত। বাচ্চাটাকে কাঁধে নিয়ে গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার পা চেপে ধরলো একটা রক্তমাখা হাত। শৈবাল সিদ্দিক নিচে তাকালো। তামান্না তার পা আঁকড়ে ধরেছে। এত কিছুর পরেও মেয়েটা চাপা গলায় বলল, আমার অনিকে ছেড়ে দিন। অনি মানে ল্যাব ব্লাস্টার? এর আবার নামও আছে? খুব খুব করে হাসলো শৈবাল সিদ্দিক। তামান্না তার ছিল খুব বেশি কেয়ার করলো না। তার শেষ জীবনী শক্তি সঞ্চার করে আবারও বলল, বাচ্চাটাকে ছাড়েন। শৈবাল সিদ্দিক এক ধরনের আগ্রহ নিয়ে মেয়েটার দিকে তাকালো। ঠিক কোন মাত্রা শক্ত হলে মৃত্যু থেকে দুপা দূরে থাকা মেয়ে একটা অচেনা বাচ্চার জন্য এভাবে কথা বলতে পারে? খা বাচ্চা, এখনো তোর তেজ কমে নাই? বিকট এক চিৎকারে শৈবাল সিদ্দিকের মুগ্ধতা নিমিশে কেটে গেল। তার আহত চাচা ইকবাল সিদ্দিক ন্যাংচাতে ন্যাংচাতে এসে গাড়িতে উঠে বসেছে ঠিকই, কিন্তু তামান্নার কথা শুনে আর থাকতে পারেনি। এক লাফে নেমে লাথির পর লাথি বসাতে লাগলো তামান্নার পেট বরাবর। মুখে অজস্র গালির বন্যা। তীব্র ব্যথায় কুকড়ে গেল তামান্নার শরীর। ঝলকে ঝলকে মুখ থেকে বের হয়ে আসছে টকটকে লাল রক্ত। শৈবাল সিদ্দিক তার চাচাকে থামালো। কড়া গলায় বলল, গাড়িতে উঠো চাচা, আর মুখের ভাষাটা বদলাও। এখনো সেই বস্তি মার্কা কথাবার্তা?
দৃষ্টিতে তামান্নার দিকে তাকালো ইকবাল সিদ্দিক, তারপর গাড়িতে উঠে বসলো। শৈবাল সিদ্দিক বাচ্চাটাকে তুলে গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিল। তারপর কি ভেবে যেন আবারও ফিরে এলো তামান্নার কাছে। তামান্না ততক্ষণে অনেক কষ্টে উঠে দেয়ালে হেলান দিয়ে বসেছে। এভাবে বসলে রক্তপাত একটু কম হবে এই আশায়। এইটুকু বসাতেই তার শরীর ব্যথায় অবশ হয়ে গেছে। আর সে কিনা চেষ্টায় আছে আবার কি করে উঠে বসা যায়। উঠতে হবে তাকে, অনেকে বাঁচাতে হবে। মাথায় আহত বাঘের মতো গর্জে উঠল একটা কণ্ঠ, কিন্তু এই শরীরে উঠে বসা অসম্ভব। তামান্নার অবশ্য এখন সম্ভব অসম্ভব জ্ঞান নেই। সে বারবার দুহাতের তালুতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করছে, উঠতে পারছে না, তবুও থামছে না সে। ঠিক সেই সময় শৈবাল সিদ্দিক তার সামনে দাঁড়ালো। তামান্না মুখ তুলে তাকালো, চাপা হিংস্রতা তার চোখে। শৈবাল সিদ্দিক হাঁটু মুড়ে তামান্নার মুখোমুখি হলো, শান্ত কণ্ঠে বলল, আপনি মেজর সাদাতের সেই বিখ্যাত চামচা তামান্না না কি যেন নাম? তামান্না আবার উঠে দাঁড়াতে গিয়ে ধপ করে বসে পড়ল। কোমর থেকে দ্বিগুণ উদ্যমে গড়াতে লাগলো রক্তস্রোত। শৈবাল সিদ্দিক মাথা নাড়ালো, শান্ত কণ্ঠে বলল, আপনাকে আবার পছন্দ হয়েছে তামান্না? আমার সাথে কাজ করবেন? আমার সাথে কাজ করলে আপনার সারা জীবনের কামাইয়ের থেকে বেশি হবে আপনার মান্থলি স্যালারি। থু করে রক্তমাখা থুতু এসে পড়ল শৈবাল সিদ্দিকের মুখ বরাবর। তামান্না তার প্রস্তাব শোনা মাত্রই থুতু ছুঁড়ে মেরেছে তার মুখ নিশানা করে। তার ঠিক পরপরই চোখ বন্ধ করে ফেললো তামান্না। শরীর ঠান্ডা হয়ে আসছে, বুঝতে পারছে অতিরিক্ত ব্লাড লসে শকে চলে যাচ্ছে সে। শৈবাল সিদ্দিক একটু হাসলো, তারপর রুমাল বের করে তার মুখে থুতু মুছলো সে। সময় নিয়ে উঠে দাঁড়ালো শৈবাল সিদ্দিক, শান্ত কণ্ঠে বলল, ভালো কথা বলতে চেয়েছিলাম, শুনলেন না? থাকেন এইখানে, পরে 1-2 ঘন্টা পরে এমনিতেই মরে যাবেন। এখন তো আর মেজর সাদাত নেই যে পাগলা কুত্তার মতো তার চামচাকে বাঁচাতে ছুটে আসবে। শৈবাল সিদ্দিক হেঁটে হেঁটে তার গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। তার কিছুক্ষণ পরে হুশ করে তামান্নার সামনে দিয়ে বের হয়ে গেল গাড়িটা। তামান্না প্রাণপণে চেষ্টা করলো উঠে দাঁড়াতে, কিন্তু 1 ইঞ্চিও নড়ল না তার শরীর। চোখ থেকে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তামান্না। সে চাপা কণ্ঠে বিড়বিড় করলো, সাদাত স্যার, পারলাম না, আমি কাউকেই বাঁচাতে পারলাম না। এজেন্ট নিয়নকে ব্ল্যাক এজেন্সি ধরে নিয়ে গেছে, আর সেখানে তার সাথে কি করা হবে সে কথা ভাবতেও ভয় পায়। এজেন্ট নিয়ন মারা যাবে, তাকে মেরে ফেলবে ব্ল্যাক এজেন্সির জানোয়ারগুলো। বাচ্চাটাকে শৈবাল সিদ্দিক নিয়ে গেছে তার অতি আদরের অনি আবারও সেই নরকে বন্দী হয়ে যাবে। ঘুম ভাঙতে তামান্নাকে খুঁজবে তার অনি, কিন্তু তার পাশে আর কেউ থাকবে না। আকুল হয়ে ছেলেটা খুঁজেই যাবে যতক্ষণ না আবার সে এক্সপেরিমেন্ট নামে নিষ্ঠুরতা তাকে অসার করে দেয়। দুমড়ে মুচড়ে যেতে লাগলো তামান্নার বুকটা। মাটিতে পড়ে থেকে চিৎকার করে কাঁদতে লাগলো সে। পাগলের মতো সেই চিল চেঁচানিতে বিরক্ত হয়ে উড়ে গেল কারেন্টের তারে বসা কাকগুলো। ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো তামান্নার কণ্ঠ, সেই সাথে চোখ জোড়া বন্ধ হয়ে এলো। গলির নোংরা দেয়ালে মাথাটা এলিয়ে পড়লো তার। কোনো কিছুতেই আর কিছু যায় আসে না তামান্নার। তার অতি আদরের অনি যখন আবার সেই ভয়ঙ্কর জগতে ফিরে যাচ্ছে, তখন তামান্নারই বেঁচে থেকে কী লাভ? তামান্না দরজা খুলে একটা ঘরে ঢুকলো। ঘরের ঠিক মাঝখানে একটা দেহ সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। সাদা কাপড় বললে ভুল হবে, একসময় যদিও সাদা কাপড় ছিল, এখন চাপ চাপ রক্তে লাল হয়ে গেছে কাপড়টা। তার ঠিক উপরেই দপদপ করে জ্বলছে নিভছে হলুদ বাতিটা। ঘরে ভেসে বেড়াচ্ছে তামান্নার অতি পরিচিত একটা গন্ধ, রক্তের গন্ধ। তামান্না ধীর পায়ে সেদিকে এগুলো আস্তে আস্তে সরালো লাশের মুখের কাপড়টা। মেজর সাদাতে ডেড বডি পড়ে আছে তামান্নার সামনে। রক্তে মাখামাখি মুখটার দিকে তাকিয়ে চোখে পানি এলো তামান্নার। কি নিষ্পাপ লাগছে মেজর সাদাতের মুখটা। মনে হচ্ছে পৃথিবীর কোনো মলিনতা এই ছেলেটাকে কোনোদিনও স্পর্শ করতে পারবে না। তামান্না ক্লান্ত গলায় বলল, সাদাত স্যার, আমি কাউকে বাঁচাতে পারিনি। এজেন্ট নিয়ন, অনি, কাউকে না। তামান্না তার কথা শেষ হওয়ার আগে পুরোপুরিভাবে ভেঙে পড়ল সে। মেজর সাদাতের ডেড বডি রাখা বিছানার কোণা ধরে বসে পড়ল। আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ সাদাত স্যার, মেজর সাদাত, উঠুন আপনি। আমি একা পারবো না, আমি আর পারছি না। ঠিক সেই মুহূর্তে হুড়মুড় করে খুলে গেল রুমের দরজা। তামান্নার মেজর সাদাতকে ঘিরে ফেললো 10-12 জন সশস্ত্র সেনা অফিসার। ক্র্যাক শব্দে তামান্নার দিকে তাক হলো রাইফেলগুলো। কঠোর কণ্ঠে বলল সবার সামনে দাঁড়ানো অফিসার, ক্যাপ্টেন তামান্না, আপনার শুট অ্যান্ড সাইডের অর্ডার এসে গেছে। তামান্না ফিরেও তাকালো না সেদিকে। গভীর মমতায় মেজর সাদাতের দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, সাদাত স্যার, আপনার সাথে দেখা হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এই ভুলটাই আমার অতি প্রিয় ভুল। আমি যদি আবার সেই সময় ফেরত যেতে পারি, আমি বারবার সেই ভুলটাই করব। একসাথে গর্জে উঠল অনেকগুলো রাইফেল। তামান্নার পিঠে এসে বিঁধল অনেকগুলো বুলেট। প্রচণ্ড ব্যথায় ঝলকে কেঁপে উঠল তামান্না। অনেক কষ্টে মেজর সাদাতের ঠান্ডা হাতটা আঁকড়ে ধরল সে। আধার নামছে তার, চোখ তলিয়ে যাচ্ছে সে। মনে হচ্ছে ডুবে যাচ্ছে কোনো অতল সাগরের কনকন ঠান্ডা জলরাশিতে। এটাই কি মৃত্যু? সেই মৃত্যু যাকে যোজন যোজন ধরে ভয় পেয়ে এসেছে মানুষ?
ঠিক সেই মুহূর্তে ঝটকা মেরে চোখ খুলল তামান্না। ধকধক করছে তার বুক, চোখ বরাবর সাদা বাতি যেন পুড়িয়ে দিচ্ছে চোখের দৃষ্টি। কাঁধে আর কোমরে ব্যান্ডেজ লাগানো, মুখের কাটা অংশটাও ব্যান্ডেজে মুড়ে রাখা। তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে? মেজর সাদাতকে হারানোর ভয় এতটাই গেঁথে গিয়েছিল তার মাথায় যে জ্ঞান হারানোর পরপরই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে হয়েছে তাকে। তামান্না মাথা ঘুরিয়ে তাকালো। হাসপাতালে আছে সে, যেই সেই হাসপাতাল না, বেশ দামি প্রাইভেট হাসপাতাল। পাশে ঝোলানো টাওয়েলে খোদাই করা নাম অ্যাপোলো। তার মানে এই হাসপাতালের নাম অ্যাপোলো হাসপাতাল? বড় বড় হয়ে গেল তামান্নার চোখের মনি। অ্যাপোলো হাসপাতাল? কে এনেছে তাকে এই হাসপাতালে? শৈবাল সিদ্দিকের হাসপাতাল এটা। এই হাসপাতালের 70%-এর বেশি শেয়ার হোল্ডার সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ঝটকা মেরে উঠে বসলো সে। সাথে সাথে কাঁধার কোমরে তীব্র ব্যথা যেন অবশ করে দিল তার শরীরকে। বেডের কোণা চেপে ধরল তামান্না। দাঁতে দাঁত চেপে সে ব্যথা সামলে নিল সে। ঠিক সেই সময় রুমে একজন নার্স ঢুকলো। তামান্নাকে বসে থাকতে দেখে ছুটে এলো তার দিকে, দ্রুত গলায় বলল, আপনার জ্ঞান ফিরল তাহলে? টানা 24 ঘন্টা পর জ্ঞান ফিরেছে আপনার। গ্যালন গ্যালন রক্ত লেগেছে আপনার জন্য। ডাক্তাররা তো প্রায় আশায় ছেড়ে দিচ্ছিল। দাঁড়ান, আমি ডাক্তারকে ডাকছি। নার্স মহিলা যখন হড়বড় করে কথা বলে যাচ্ছিল তখনই তামান্না পেশেন্ট বেডের সাথে লাগোয়া টেবিলে রাখা কাঁটা চামচটা আলতো করে তুলে নিল। নার্স তার কথা শেষ করে ঘুরে দাঁড়ানোর সাথে সাথে তামান্না এক লাফে উঠে দাঁড়ালো। নার্সের চুলের মুঠি ধরে তাকে এগিয়ে নিয়ে এলো, গলার কাছে চামচ ধরে বলল, আমাকে এই হাসপাতালে কে এনেছে? ভয়ের ঠেলায় হেঁচকি তুলল নার্স মহিলা। তোতলাতে তোতলাতে বলল, এক একটা অল্প অল্প বয়সী ছেলে। আপনার ভাই হয় নাকি? কাঁধে পিঠে ছুরি ঘা খেয়ে এসেছি আমি। এফআইআর না করে কি করে অ্যাডমিট করলেন? তামান্না হিংস্র কণ্ঠে বলল, ম্যাম, এটা প্রাইভেট হসপিটাল, আমাদের সব কিছু টাকায় চলে। নার্স মহিলা কেঁদে ফেলল প্রায়। তামান্না নার্স মহিলাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে মহিলা স্বস্তি নিঃশ্বাস ফেলার ঠিক আগ মুহূর্তে তামান্না তার হাতটা আড়াআড়ি করে প্রচণ্ড জোরে বাড়ি বসালো মহিলার ঘাড়ে। ক্যাত জাতীয় শব্দ করে জ্ঞান হারালো বেচারি। তামান্না মহিলাকে বিছানায় শুয়ে তার পকেট থেকে ফোন বের করলো। অজ্ঞান মহিলার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করলো। তারপর খোঁড়াতে খোঁড়াতে রুম খুলে বাইরে বের হলো। দ্রুত এই জায়গা থেকে বের হতে হবে তাকে। তবে তার আগে 24 ঘন্টায় কি হয়েছে সেটা খোঁজ নিতে হবে। মেজর সাদাত বেঁচে আছে কিনা তা জানতে হবে। তামান্না লিফট ব্যবহার করার ঝুঁকি নিল না। অনেক কষ্টে এমার্জেন্সি সিঁড়ি ধরে নামতে লাগলো। দোতলায় আসতে আসতে সে খেয়াল করলো কোমরের ব্যান্ডেজ থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। কতক্ষণ ধরে এই অবস্থা কে জানে। এতক্ষণ পালানোর চিন্তায় সে এতটাই ব্যস্ত ছিল যে ব্যথার কথা খেয়ালই করেনি সে। তামান্নার কপাল ভালো যে দোতলার এমার্জেন্সি সিঁড়ির পাশে ওষুধ স্টোর করে রাখার গোডাউন আছে। কাজেই দ্রুত সেখানে ঢুকে গেল তামান্না। রুমটা ভ্যাবসা পুরনো ওষুধের গন্ধ। সারি সারি করে রাখা বিশাল র্যাকগুলোতে বক্স বক্স করে ওষুধের সাপ্লাই সাজানো। তামান্না ভিতরের দিকের একটা র্যাকে হেলান দিয়ে বসলো, হাতের ফোনটা বের করলো। বাংলাদেশের সব কয়টা নিউজ পোর্টাল মিডিয়ার পেজ কুটে কুটে দেখলো, সে কিছুই নেই। দেশের রাজধানীতে সেন্ট্রাল পয়েন্টের বাড়িতে সেনাবাহিনীর রেড গেল। একজন সেনা অফিসার সিভিলিয়ান জিম্মি করলো, অথচ দেশের সব মিডিয়া চুপ। ক্যাপ্টেন ফারুককে ফোন দিতে পারলে হতো, কিন্তু ফোন নাম্বার মনে নেই তামান্নার। তামান্নার চোখ জ্বালা করছে, সে কিছুতেই কিছু বুঝতে পারছে না। মেজর সাদাত কি বেঁচে আছে? এজেন্ট নিয়নের কি হলো? আর বাচ্চাটা, তার আদরের অনি, ওর কি হলো? তামান্না চিন্তার পরিধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আহত শরীরের ব্যথা। এই হাসপাতালে বের হতে পারবে কিনা এটাই এখন বড় কথা। তামান্না, আমি জানি আপনি এখানে। আচমকে একটা পুরুষ কণ্ঠ কানে কড়া ধাক্কা দিল। তামান্না লাফ দিয়ে উঠে বসলো সে। হাতের কাঁটা চামচটা শক্ত করে আঁকড়ে ধরে র্যাকের ফাঁক দিয়ে তাকালো আচমকা আগন্তুকের দিকে। আগন্তুক তার চেহারা লুকানোর কোনো চেষ্টাই করছে না, তবুও তাকে দেখে চমকে উঠল তামান্না। এজেন্ট মেডুসার সাথে ব্ল্যাক এজেন্টটা সেদিন গলির মধ্যে এজেন্ট নিয়নের সাথে লড়াই করেছিল এই এজেন্ট। তামান্না, আপনার সাথে আমার পরিচয় হয়নি। আমি একজন ব্ল্যাক এজেন্ট, এজেন্ট মিহির। শান্ত কণ্ঠে বলল আগন্তুক। র্যাকের আড়ালে তামান্নাকে এখনো দেখেনি সে। তামান্না চাপা কণ্ঠে বলল, কি চান আপনি আমার কাছ থেকে? এজেন্ট মিহির র্যাকগুলোর দিকে তাকালো। বুঝতে পারছে এরই কোনোটার আড়ালে লুকিয়ে আছে তামান্না। এজেন্ট মিহির অবশ্য তামান্নাকে খোঁজার চেষ্টা করলো না, একই জায়গায় দাঁড়িয়ে বলল, কিছুই চাই না। তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসলো তামান্না, কড়া গলায় বলল, তাহলে কেন বাঁচালেন আমায়? মানবতার খাতিরে বলদ পেয়েছেন আমায়? মিহির দীর্ঘ সময় চুপ থেকে বলল, আপনি মারা যাচ্ছিলেন তামান্না। এজেন্ট নিয়নকে ব্ল্যাক এজেন্সিতে নেওয়ার আগ মুহূর্তে আমি এই হাসপাতালে আমার পরিচিত এক লোককে ফোন দেই, সে আপনাকে এখানে নিয়ে এসেছে। আমি মারা গেলে ব্ল্যাক এজেন্সি কি? তামান্না হিংস্র কণ্ঠে বলল, আপনারাই তো শৈবাল সিদ্দিকের সাথে মিলে। রুদ্ধ হয়ে এলো তামান্নার কণ্ঠ। অনিয়ার এজেন্ট নিয়নকে হারানোর মুহূর্তটা আবারও মনে পড়ল তার। এজেন্ট মিহির থেমে থেমে বলল, শৈবাল সিদ্দিকের সাথে কাজ করায় আমার কোনো হাত ছিল না। এজেন্ট মেডুসাকে অ্যাসিস্ট করা আমার অফিসিয়াল অর্ডার ছিল। সে আমাকে
বিষ খেতে বললে আমি বিষ খেতেই বাধ্য ছিলাম। তাহলে এখন কেন? তামান্না কঠোর গলায় বলল। ঘরের ছেলে ঘরে যান। ব্ল্যাক এজেন্সির কথায় খালি বিষ না, দরকার হলে গু খান, হু কেয়ার্স। আমায় বাঁচালেন কেন? এজেন্ট মিহির শান্ত কণ্ঠে বলল। কারণ আমার খারাপ লাগছিল আপনার জন্য, দ্যাটস ইট। এরকম ফাইটার মেয়ের রাস্তায় পড়ে মরা মানায় না। বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে। তামান্না র্যাকের আড়াল বড় করে শ্বাস নিল। আসলে এজেন্ট মিহিরের তাকে বাঁচানোর পিছনে অন্য কোনো কারণ থাকার কথাও না। এজেন্ট নিয়নকে তারা পেয়ে গেছে। এখন তামান্না বাঁচুক আর নাই বা বাঁচুক তাতে তাদের কিছু যায় আসে না। নিজের এই অনুমানের উপর ভরসা করে নিজের জীবন নিয়ে বড় বাজি ধরল তামান্না। র্যাকের আড়াল থেকে বের হয়ে এলো, মুখোমুখি দাঁড়ালো এজেন্ট মিহিরের। এজেন্ট মিহির আচমকায় তামান্নার এই আবির্ভাবে চমকালো না, তামান্নার দিকে তাকিয়ে বলল, হ্যালো ম্যাম। তামান্না তার হাতের কাঁটা চামচ এজেন্ট মিহিরের দিকে তাক করে বলল, এজেন্ট নিয়ন কোথায়? ব্ল্যাক এজেন্সিতে। লোকেশন বলতে পারবো না, অগ্রিম সরি ফর দ্যাট। সহজ গলায় বলল মিহির। দাঁতে দাঁত পিষল তামান্না, কঠোর গলায় বলল, আপনি আমাকে শৈবাল সিদ্দিকের হসপিটালে কেন এনেছেন? কারণ শৈবাল সিদ্দিক বা লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সারা দুনিয়া তন্ন তন্ন করে আপনার খোঁজ করতে পারে, কিন্তু দুজনের একজনও ভুলেও ভাববে না তাদের শিকার তার হাসপাতালেই বসে আছে। এজেন্ট মিহির নির্বিকার কণ্ঠে বলল, আমি হাসপাতালের ডিরেক্টরকে 4 লাখ টাকা দিয়েছি। সে 4 মাসে মোটামুটি চুপ থাকবে। আফটার অল সব কটাই তো শয়তান, আর সব শয়তানি নিজের আখেরটা আগে গোছায়। তামান্না ঢোক গিল। 4 লাখ? এজেন্ট মিহির হাসলো। ম্যাডাম, একদিনের খ্যাপে এর থেকে বেশি কামাই আমি। আফটার অল আমি ব্ল্যাক এজেন্সির দ্বিতীয় এজেন্ট নিয়ন। টাকা পয়সা আমার কাছে এমন কিছু না। তামান্নার চোখ তীক্ষ্ণ হল। আমি যে এখানে তা কি করে জানলেন? দুনিয়ায় সব জায়গায় রক্ত ফেলে এসেছেন, গরুতেও জানবে। আর আমি তো ব্ল্যাক এজেন্ট। আপনার খোঁজ নিতে এসে দেখি হুলুস্থুল কারবার। নার্স পিটিয়ে পালিয়েছেন, সাথে সাথে বের করে ফেলেছি। এজেন্ট মিহির সহজ গলায় বলল, মেজর সাদাতের খবর জানেন? একই স্বরে প্রশ্ন করলো তামান্না। নাসূচক ভঙ্গিতে মাথা নাড়ালো এজেন্ট মিহির। মেজর সাদাতের কেস সর্বোচ্চ গোপনীয়তার সাথে হ্যান্ডেল করা হচ্ছে। সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ পর্যন্ত ইনভলভড হয়েছে এই কেসে। ব্ল্যাক এজেন্সির পর্যন্ত তথ্য আসার প্রশ্নই আসে না। তামান্না নিঃশ্বাস ফেললো, তারপর ঠান্ডা গলায় বলল, আমায় কেন বাঁচিয়েছেন? আমি তো বললামই। এজেন্ট মিহির কিছু বলার আগেই থেমে গেল। তামান্না তার একেবারে গলা বরাবর কাঁটা চামচটা ধরেছে। শীতল থেকে শীতলতর হলো তামান্নার কণ্ঠে। সত্যিকারের কারণটা বলেন। এজেন্ট মিহির দীর্ঘ সময় চুপ থেকে বলল, কারণ আপনি বাচ্চাটাকে বাঁচাতে চাইছেন। তাতে আপনার কি? বাচ্চাটা আপনার কি হয়? কঠোর গলায় জিজ্ঞাসা করলো তামান্না। এজেন্ট মিহির অসম্ভব শান্ত চোখে তাকালো তামান্নার দিকে, শান্ত কণ্ঠে বলল, কারণ ওই বাচ্চাটার সাথে আমার অসম্ভব মিল তামান্না। আমিও 16 বছর বয়সে একটা অর্গান ট্রাফিকিং গ্যাংয়ের খপ্পরে পড়েছিলাম। আমার ব্লাড RH নেগেটিভ রেয়ার ব্লাড অর্গান ব্যবসায়ীদের জন্য হিরে ছিল। সেই সময় আপনার মতো আমাকে বাঁচানোর কেউ ছিল না বলেই নিজেকে বাঁচানোর তাগিদে আমি সেখানে 2 পাহারাদার কুত্তার বাচ্চাকে খুন করে ফেলাই। মাস 2 পর পুলিশের হাতে ধরা পড়ি। জুভেনাইল সেন্টারে পাঠানো হয় আমাকে। হাজার হোক, খুন তো করেছি। সেই জুভেনাইল সেন্টার থেকে ব্ল্যাক এজেন্সির ট্রেনিং গ্রাউন্ড, তারপর বদলে গেলাম ব্ল্যাক এজেন্ট মিহিরে। নিজেকে বাঁচানোর জন্য যে খুন করেছিলাম সেই খুনের প্রায়শ্চিত্ত এখনো করে যাচ্ছি আমি। তামান্না, আপনার মতো কেউ থাকলে হয়তো আমি স্বাভাবিক মানুষের মতোই বাঁচতে পারতাম। এই চিন্তায় আমি আপনাকে বাঁচিয়েছি, দ্যাটস ইট। তামান্না স্তব্ধ হয়ে তাকালো, তবুও কাপা স্বরে বলল, আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। কাজ ঝাঁকিয়ে যেন তামান্নার কথা মেনে নিল এজেন্ট মিহির, শান্ত কণ্ঠে বলল, আপনার ইচ্ছে। দীর্ঘ নীরবতা নামলো রুমটাতে। দূর থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। সেই চেঁচামেচির উৎসের দিকে ফিরল এজেন্ট মিহির, নরম গলায় বলল, আমি ব্ল্যাক এজেন্ট তামান্না। শৈবাল সিদ্দিকের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনার আছে। এজন্য আপনাকে বেঁচে থাকতে হবে। তামান্না তার হাতে কাঁটা চামচটা নামিয়ে রাখলো। এতক্ষণে যখন এই ব্ল্যাক এজেন্ট কিছু করেনি, তার মানে এখনো কিছু করবে না। তামান্না, আপনার পুরো বিশ্রামের প্রয়োজন। আমার মনে হয় আপনার ফিরে যাওয়া উচিত। এজেন্ট মিহির শান্ত কণ্ঠে বলল। তামান্না মাথা ঝাঁকালো। চেঁচামেচির শব্দ এগিয়ে আসছে। মনে হয় ডাক্তার নার্সরাও তাদের মারমুখো পাগলা পেশেন্টের খোঁজ পেয়ে গেছে। এজেন্ট মিহির, এজেন্ট নিয়নকে আমার হয়ে একটা কথা বলতে পারবেন? দেয়ালে ঠেস দিল তামান্না, আর নিতে পারছে না তার শরীর। এজেন্ট মিহির হ্যাঁ না কিছুই বলল না, পাথরের মতো মুখে তাকিয়ে রইল। তামান্না সেটাকে সম্মতির লক্ষণ ধরে নিল, ক্লান্ত কণ্ঠে বলল,
এজেন্ট নিয়নকে বলবেন তামান্না হাল ছাড়ছে না, কাজেই সেও যেন হাল না ছাড়ে। গভীর মমতা নিয়ে শ্যামবর্ণের মেয়েটার দিকে তাকিয়ে রইল এজেন্ট মিহির। মেয়েটা ব্ল্যাক এজেন্সিকে জানে না, জানে বলেই বুঝতে পারছে না এজেন্ট নিয়ন এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এজেন্ট মিহির নরম কণ্ঠে বলল, অবশ্যই বলবো তামান্না, অবশ্যই বলবো। তামান্না তাল হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল, তার আগে এজেন্ট মিহির তাকে ধরে ফেলল। তামান্না অস্ফুট কণ্ঠে বলল, থ্যাংক ইউ মিহির সাহেব, আমি বেঁচে থাকলে অবশ্যই এই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করব। এজেন্ট মিহির তামান্নার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, আপনার সাথে আমার দেখা আর হবে না তামান্না, এটাই শেষ। ব্ল্যাক এজেন্টরা প্রয়োজন ছাড়া কারো জীবনে থাকে না, আর আপনার জীবনে আমার প্রয়োজন শেষ। তামান্না কিছু বলার জন্য মুখ খুলতে নিল, কিন্তু পারল না। তার আগেই জ্ঞান হারালো সে। এজেন্ট মিহির যত্ন করে তামান্নাকে নিচে নামিয়ে রাখলো। ডাক্তার নার্সের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব দ্রুতই তারা এখানে চলে আসবে, আর তার আগে এখান থেকে চলে যেতে হবে এজেন্ট মিহিরকে। দরাম করে খুলে গেল দোতলার ওষুধ সাপ্লাই গোডাউনের দরজাটা। এক গাদা ডাক্তার নার্স এসে ঢুকলো। মেঝেতে কেবল জ্ঞানহীন পেশেন্ট তামান্নাই পড়ে আছে, আর কেউ নেই, থাকার কথাও ছিল না। ড্যাম, এই ঘোড়ার ডিমের লাইটটা চেঞ্জ করে নেই এখনো, কর্কর শব্দকে মাথা দুটিয়ে দিচ্ছে। এজেন্ট নিয়ন মহাবিরক্ত হওয়ার ভঙ্গিতে চেয়ারে মাথা হেলান দিল। এজেন্ট মেডুসা ছোট ছোট চোখ করে এজেন্ট নিয়নের দিকে তাকালো। এজেন্ট নিয়নকে ব্ল্যাক এজেন্সিতে ধরে আনার পর 24 ঘন্টা পেরিয়ে গেছে। পুরো একদিনে জঘন্য ঘরটায় আটকা ছিল এজেন্ট নিয়ন। একটা মানুষের কলিজা কতখানি শক্ত হলে সে ব্ল্যাক এজেন্সির ইন্টারোগেশন রুমে এমন নির্বিকার ভঙ্গিতে কথা বলতে পারে। এজেন্ট নিয়নের এক হাত চেয়ারের হাতলের সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকানো, অবশ্য আটকানোর প্রয়োজন ছিল না। ব্ল্যাক এজেন্সির ইন্টারোগেশন রুম থেকে কোনো মানুষেরই জীবিত পালানোর ইতিহাস নেই। এজেন্ট নিয়নের মতো মারাত্মক এজেন্টও তা পারবে না, এই কথা হলফ করে বলে দেওয়া যায়। তবুও হ্যান্ডকাপটা লাগানো হয়েছে ফর্মালিটির জন্য। এজেন্ট নিয়নের তা নিয়ে কোনো বিকার নেই, সেটা বলাই বাহুল্য। এজেন্ট মেডুসা সহজ গলায় বলল, অর্থহীনভাবে ভয় না পাওয়ার অভিনয় করে লাভ নেই নিয়ন। এজেন্ট নিয়ন চেয়ারে হেলান দেওয়া অবস্থাতেই ঘাড় কাত করে বলল, আপনি আমাকে ট্রেন আপ করেছেন, আপনি আমার থেকে ভালো জানেন আমি ভয় পাচ্ছি নাকি পাচ্ছি না। মেডুসা ছোট্ট করে শ্বাস ফেলল। সে আসলেই জানে, আর জানে বলেই তার ভয়ঙ্কর রকমের অস্থির লাগছে। মেডুসা প্রসঙ্গ ঘোরানোর জন্য বলল, তামান্নার কথা দেখে ভুলেই গেছো, মেয়েটা মরে বাঁচে কিনা ঠিক নেই, তুমি আছো লাইটের চিন্তায়। এজেন্ট নিয়ন কিছু একটা চিন্তা করলো, তারপর সোজা হয়ে তাকালো মেডুসার দিকে। ঝকঝক করছে তার কুচকুচে কালো চোখ জোড়া। আমি কেন চিন্তা করবো মেন্টর, চিন্তা তো করবেন আপনি। তামান্না আমার মাথার ঠিকঠাক শেষ হতো ছিল। আমি যদি এখান থেকে কোনোভাবে বের হই আর তামান্না তখন জীবিত না থাকে, ট্রাস্ট মি, ব্ল্যাক এজেন্সিকে আমি ধুলোর সাথে মিশিয়ে দেবো। ওয়েল, তাহলে আমার চিন্তা করার কিছু নেই, কারণ তুমি এখান থেকে জীবিত বের হচ্ছ না। শান্ত কণ্ঠে বলল মেডুসা। এজেন্ট নিয়ন চোখ বন্ধ করে হাসলো। কে যে কখন বাঁচবে কে কখন মরবে এটা আপনি ঠিক করতে পারলে তো একটা কাজে হতো। চোখ মেলল এজেন্ট নিয়ন। মেডুসার চোখে চোখ রাখলো সে। চাপা আক্রোশ ধকধক করছে তার চোখ জোড়া। বাড়িদার গলিতে কালকে রাতে যা কিছু হয়েছে মেদুসা, আমি তোমাকে তার জন্য মাফ করব না। দীপ্তির রিমুভিং কেসে তুমি চুপ ছিলে, আমি মাফ করেছি। আমাকে রিমুভ করার কেস নিয়েছো, আমি মাফ করেছি, কিন্তু আবার না। মেদুর সাদাত মারা গেছে তোমার জন্য, তাওয়ান্নার এই অবস্থা তোমার জন্য, বাচ্চাটা আবার সেই নরকে ফিরে গেছে তোমার জন্য। খোদার কসম, আমি তোমাকে গুনে গুনে তোমার পাওনা মেটাবো। এজেন্ট মেডুসা সামান্য চমকালো। এজেন্ট নিয়ন এই প্রথম এভাবে কথা বলছে। যত যা কিছুই হোক, এজেন্ট নিয়ন সারা জীবন মেডুসাকে তার মেন্টর মেনে সম্মান করেছে, কখনোই এতটুকু রুরু হয়নি। কিন্তু আজকে তার কথা শুনে বোঝা যাচ্ছে এজেন্ট মেডুসার প্রতি তার সমস্ত আস্থা আর সম্মান শেষ। মেডুসা বিচলিত বোধ করলো না। এজেন্ট নিয়ন এমন কেউ না যে তার কথায় মেডুসার মতো মানুষ ভয় বা দুঃখ পাবে। অন্তত এই কথাটাই নিজেকে বারবার বোঝালো সে মনে মনে। এজেন্ট মেডুসা টেবিলে কনুই ঠেকালো, সহজ স্বরে বলল, তোমার এইসব কোনো কথাই আমি আমলে নিচ্ছি না। এখন থেকে টানা 7 দিন চলবে তোমার ইন্টারোগেশন। এর মধ্যে তুমি এজেন্টে দীপ্তির ফাইল কার কাছে দিয়েছো সেটা বলতে পারলে বেঁচে যাবে, নইলে ঠিক গুনে গুনে 8 দিনের মাথায় তোমার লাশ আঞ্জুমানের মুভি দুলে যাবে। দ্যাটস ইট। এজেন্ট নিয়ন শব্দ করে হাসলো। হাসতে হাসতেই বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে একজন ব্ল্যাক এজেন্টের জন্য এটা খুব অ্যাফটিক্যাল ইন্ডে। আপনি একইভাবে মারা যাবেন মেদুসা, আমি আগে আর আপনি পরে। দ্যাটস দ্য ডিফারেন্স। ড্যাম, দ্যাটস নট ফানি নিয়ন। এবার সহ্যের বাঁধ ভাঙলো মেডুসা। চেঁচিয়ে উঠল সে। মেডুসা চেঁচানির প্রভাবে কিংবা অন্য যে কোনো কারণেই হোক না কেন, ধীরে ধীরে মুছে গেল এজেন্ট নিয়নের হাসি। সে স্থির চোখে তাকালো তার শিক্ষক এজেন্ট মেডুসার দিকে। মারা যাচ্ছি আমি ম্যাম, তাহলে গলা আপনার কেন কাঁপছে? মেডুসা চোখ ফিরিয়ে নিল। দীর্ঘ সময় চুপ রইল সে, তারপর মুখ ফিরিয়ে স্বাভাবিক স্বরে বলল,
চিফ তোমার ইন্টারোগেশন প্রসেস হ্যান্ডেল করবে। এখানেই আমার মিশন শেষ হতে যাচ্ছে। কৌতূহল ঝলক দিল এজেন্ট নিয়নের চোখে। আমার ধারণা ছিল আপনি হ্যান্ডেল করবেন আমার কেস। এজেন্ট নিয়ন অ্যারেস্ট কেসটাই আমার শেষ কেস নিয়ন। আমি আর ফিল্ডে থাকবো না, ট্রেনিং গ্রাউন্ডে ব্যাক করব। আর কোনো এজেন্ট তোমার পেট থেকে কথা বের করতে পারবে বলে মনে হয় না। সেজন্য চিফ নিজেই তার কাঁধে এই দায়িত্বটা তুলে নিয়েছে। কথা বের করতে চিফের থেকে কাজের আর কোনো মানুষ ব্ল্যাক এজেন্সিতে নেই। এই তথ্য তোমার থেকে ভালো কে জানে। মেডুসা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। অনেক রাত হয়েছে, এখানে আর থাকার কোনো মানে হয় না। এজেন্ট নিয়ন বুঝদারের ভঙ্গিতে মাথা নাড়ালো, আবারও চেয়ারে হেলান দিল সে। মেডুসা উঠে দরজার অনেকখানি কাছে চলে গেছে। এমন সময় এজেন্ট নিয়নের শান্ত কণ্ঠ যেন তীরের মতো বিঁধল তার কানে। আবার ট্রেনিং গ্রাউন্ডে ফিরে যাচ্ছেন, আবার একটা বাচ্চাকে শিখিয়ে ফুরিয়ে খুনি বানাবেন। তারপর সেই বাচ্চা যখন ভালো মন্দ বুঝতে শুরু করবে তখন আস্তে করে আঞ্জুমান মফিডুলে পাঠিয়ে দেবে। এই চক্র চলতে থাকবে মেডুসা, যতদিন আপনি না থাকবেন। আমার সাথে ফিলোসফি করে কোনো লাভ নেই নিয়ন, নিজে চিন্তা করো। মেডুসা দেয়ালের হাতলে হাত রাখলো। এজেন্ট নিয়ন ছাদের দিকে তাকালো, অন্যমনস্ক কণ্ঠে বলল, ট্রেনিং গ্রাউন্ডের কারাতে ফিল্ডে একবার আমি রক্তবমি করেছিলাম, মনে আছে আপনার মেদুসা? একটানা 7 ঘন্টা প্র্যাকটিস করতে হয়েছিল আমাকে আপনার আদেশে। আপনি শিক্ষক হিসেবে জঘন্য থেকে জঘন্য ছিলেন। মেডুসা কিছু বলল না, হাতলটা ঘুরিয়ে বের হতে নেবে এমন সময় তার আগের কথার খেই ধরল এজেন্ট নিয়ন। তবু আমার কেন যেন সবসময় মনে হয়েছে আমি লাকি যে আমি আপনার ছাত্র ছিলাম মেদুসা। চোখ বন্ধ করলো এজেন্ট মেডুসা। তপ্ত এক ফোঁটা অশ্রু গড়ালো তার চোখ থেকে। সে দরজা খুলে বের হয়ে এলো। চোখ মুছে করিডোর ধরে হাঁটতে লাগলো সে। তাকে দেখে কে বলবে তার মনের ভেতর কি চলছে। এজেন্ট মেডুসা চলে যাওয়ার আধা ঘন্টা পর আবারও দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো ব্ল্যাক এজেন্সির চিফ, সাথে আরও 2 জন ব্ল্যাক এজেন্ট। এই 2 ব্ল্যাক এজেন্ট চিফের পার্সোনাল বডিগার্ড, এজেন্ট আনুশ আর এজেন্ট জিদান। এই দুজনকে বলা হয় ব্ল্যাক এজেন্সির 2 ব্লাড হাউন্ড। চিফের আদেশে নিজের গলা কাটতে দ্বিধা নেই এদের। এজেন্ট নিয়ন হতাশ কণ্ঠে বলল, আজকে রাতটা অন্তত শান্তিতে কাটাতে চাচ্ছিলাম। চিফের চেহারায় কোনো ধরনের বিকার দেখা গেল না। সে টেবিল বরাবর এসে হাতের গ্লাভস খুলতে খুলতে প্রথম বাক্য উচ্চারণ করলো, ফাইল কোথায়? এজেন্ট নিয়ন পাথর কঠিন মুখে তাকালো, কিছু বলল না। চিফ তার পাশে দাঁড়ানো এজেন্ট জিদানের দিকে ইশারা করলো। সাথে সাথে প্রচন্ড জোরে এক ঘুষি পড়লো তার ঠোঁটের কোণে। সাথে সাথে ফেটে কলকল করে রক্ত পড়তে লাগলো তার মুখ থেকে। এজেন্ট নিয়ন তার মুক্ত হাতটা দিয়ে মুখের রক্ত মুছলো, চাপা গলায় বলল। চিফ টেবিলের ধারে বসলো, শান্ত স্বরে বলল, ফাইলটা না দিলে তোমার এই 7 দিনের 700 বারের বেশি মরতে হবে। এই তথ্য তুমি জানো নিয়ন। এজেন্ট নিয়ন রক্ত মাখা মুখে খিকি করে হাসলো। হাসতে হাসতেই বলল, এমনভাবে বলছেন যেন আমি কোনোদিন বেঁচে ছিলাম। এই বালের ব্ল্যাক এজেন্সিতে যোগ দেওয়ার পরপরই আমার মৃত্যু এসেছে, তাই আমার এই মরণের ভয় দেখেন না। চিফ কাজ ঝাঁকিয়ে আবারও ইশারা করলো। এজেন্ট আনুশ ইশারা পাওয়া মাত্র এক লাথিতে এজেন্ট নিয়নের চেয়ার উল্টে ফেলে দিল। চিফ আবারও ঠান্ডা স্বরে বলল, ফাইলটা কই? শক্ত মেঝেতে ভীষণ জোরে মাথা ঠুকে গেল এজেন্ট নিয়নের। ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল তার। চিফ এগিয়ে এলো। এজেন্ট নিয়নের মাথাটা পা দিয়ে চাপা দিয়ে ঠেসে ধরল মেঝের সাথে। শীতল থেকে শীতলতর হলো চিফের কণ্ঠ। ফাইলটা কই? এজেন্ট নিয়ন উত্তর দিল না। সামনে দীপ্তিকে দেখছে সে। মেয়েটা কি বিষণ্ণ চোখেই না তাকিয়ে আছে তার দিকে। এজেন্ট নিয়ন তার কল্পনার দীপ্তির দিকে ফিসফিস করলো, কতদিন পরে তোমাকে দেখলাম বলো তো দীপ্তি? পুনশ্চ। পরের দিন সকালে মেডুসা ব্ল্যাক এজেন্সির ট্রেনিং গ্রাউন্ডে ঢুকলো। ছোট্ট কিন্তু আধুনিক একটা বিল্ডিং। বাইরে এ দুনিয়ার মানুষ একে জিনোম গবেষণা সেন্টার নামে জানে। কড়া সিকিউরিটিতে বেষ্টিত এরিয়া পাশ করতে আধা ঘন্টা লেগে গেল মেডুসার। অবশ্য ভেতরে তার জন্য অপেক্ষা করছিল এজেন্ট হৃদি। ট্রেনিং গ্রাউন্ডের পরিচালক বলা যেতে পারে একে। এজেন্ট হৃদি মেডুসাকে দেখে এগিয়ে এলো, হাসি হাসি মুখে বলল, ওয়েলকাম ব্যাক মেডুসা। মেডুসা হাসলো, কিছু বলল না। এজেন্ট হৃদি বলল, চিফ আপনার ট্রান্সফার লেটার পাঠিয়ে দিয়েছে, আপনার জন্য সব রেডি করা হয়েছে, আসুন আমার সাথে। মেডুসা এবারও কিছু বলল না, চুপচাপ এজেন্ট হৃদিকে অনুসরণ করতে লাগলো। এজেন্ট হৃদি ভেতরের করিডোর ধরে এগুতে লাগলো। এবারে কোনার তালাবদ্ধ রুমের সামনে থামলো এজেন্ট হৃদি। পকেট থেকে চাবি বের করে তালা খুললো। দরজা খুলতে চমকে উঠল মেডুসা। আসবাবপত্রহীন ঘরের কোনায় একটা 12-13 বছরের বাচ্চা ছেলে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে। বড় বড় চুলগুলো এলোমেলো হয়ে আছে, পরনে সাদা পায়জামা আর সাদা ফুল হাতা গেঞ্জি। দোরগোড়ায় দাঁড়ানো হৃদি আর মেডুসাকে দেখে সে আরো আতঙ্কিত হয়ে গেল। গুটিসুটি মেরে পিছিয়ে গেল আরো। এজেন্ট হৃদি মেডুসার দিকে তাকালো। আপনার দ্বিতীয় ছাত্র। এ তো বাচ্চা ছেলে, এটুকু বাচ্চা ব্ল্যাক এজেন্ট? স্তব্ধ স্বরে বলল মেডুসা। এখনো হয়নি, আপনি অ্যাটেন্ড করবেন।
এজেন্ট নিয়নকে আপনি 17 বছরে পেয়েছিলেন? তা রিদি শান্ত কণ্ঠে বলল, 17 আর 12-তে বিরাট পার্থক্য রিদি। এটা মুভি সিনেমা না যে জন্মের পরপরই পোলাপান মারামারি শেখা শুরু করে। মেডুসা কঠোর গলায় বলল। এজেন্ট রিদি চোয়াল ডলল। আপনাকে কি করে বুঝাই? কিছুক্ষণ চিন্তা করে বলল রিদি, মনে করেন এই বাচ্চাটা এমন কিছুর ব্যাপারে দেখেছে যা তার দেখা উচিত হয়নি। এই বাচ্চা আর তার কাহিনীর বাইরে এক্সপোজ হলে ব্ল্যাক এজেন্সির অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে। এখন সামনে দুটো রাস্তা খোলা, হয় বাচ্চাটাকে মেরে ফেলা, না হয় ব্ল্যাক এজেন্ট বানানো। এই বাচ্চা ব্ল্যাক এজেন্ট হলে সব সমস্যা শেষ। কাক কাকের মাংস খায় না, জানেন তো? মুষ্টিবদ্ধ হয়ে গেল মেডুসার হাত। অনেক কষ্টে নিজের রাগ সামলালো। সে বড় করে দম নিয়ে বলল, শোরের বাচ্চা চিফের প্ল্যান এইটা, তাই না? নির্বিকার মুখে উত্তর দিল এজেন্ট রিদি। এক যা খুশি ভাবতে পারেন, কিছু আসে যায় না। আপনি অ্যাটেন্ড না করতে চাইলে বলেন, একে মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। বার বাচ্চাটার দিকে তাকালো এজেন্ট মেডুসা। আবারও এজেন্ট নিয়নের মতোই আরেকটা বাচ্চাকে নিজ হাতে ব্ল্যাক এজেন্সির নরকে ঠেলে দিচ্ছে সে, অথচ তার হাতে কিছুই নেই। ফালতু কথা কম বল, আমি তো বলি নাই ট্রেন্ড করব না। মেডুসা দাঁতের ফাঁকে শ্বাস ফেলে বলল, গুড। এই যে বাচ্চাটার ফাইল আর রুমের চাবি, প্রতিদিন ট্রেনিং শেষ তালা দিয়ে রুমে আটকে যাবেন। এই বাচ্চা বিরাট শয়তান, দুবার পালানোর চেষ্টা করেছে। রিদি আর মেডুসার হাতে ফাইল আর চাবি দিয়ে বলল। মেডুসা ফাইলগুলো হাতে নিল, সহজ গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।